আমরা ঠিক করলাম যে আজকে একটা পডকাস্ট সেশন করব। বেসিক্যালি একা একা এসে গল্প বলা ইজ ফ্যান্টাস্টিক, বাট সামটাইমস যদি দুজন থাকে তাহলে একটু কথা বলতেও সুবিধা হয়, একটু গল্পও হয়, আবার গল্প শোনাও হয়, আর অনেক কিছু জানাও যায়, হ্যাঁ না? সো অবশ্যই। আজকে আমি আর ইন্দ্রাণী তাই ঠিক করেছি এই পডকাস্ট সিরিজটা শুরু করছি। তোমরা যে কেউ ইন্টারেস্টেড পডকাস্ট করার জন্য, আমরা সবসময় রেডি আছি পডকাস্ট করার জন্য। বাট এই সিরিজটা আমরা মোটামুটি মাসে একবার দুবার আনার চেষ্টা করব। সো আজকের পডকাস্ট কি নিয়ে হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। যে আজকে আমরা যে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে হানা টেলস শুরু কেন করা হয়েছে। তার কারণ হচ্ছে যে আমরা যারা আছি তারা সুপার ন্যাচারালের প্রতি একটা আমাদের আকর্ষণ বলতে পারো, ইন্টারেস্ট বলতে পারো, কিউরিওসিটি বলতে পারো, সেসব আছে। সো দ্যাট ইজ আ কমন গ্রাউন্ড যেই জন্য আমরা এটা করি বা গল্প বলি। সো আজকে আমরা ইন্দ্রাণীর কাছেও জানতে চেষ্টা করব এবং আমি নিজেরও কিছুটা শেয়ার করব যে এই এক্সপিরিয়েন্সটা আমাদের প্রথম কবে হয়েছিল, তাই না? মানে সকলেরই একটা ডিফারেন্ট ডিফারেন্ট বয়সে বা সকলেরই একটা ডিফারেন্ট সময় এসে ইন্টারেস্টটা হয়েছে ছোটবেলা থেকে। আমার মনে হয় ছোটবেলা থেকে। ইন্দ্রাণী, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। একদম 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 ছোটবেলা থেকেই প্রথম কথা আমরা যেটা আমার তো হয়েছিল, গ্রামে থাকতাম সেটা একটা ব্যাপার ছিল। আর ওই বাবা মায়ের কাছে গল্প শুনে শুনে ছোটবেলা থেকেই ওই ভূতের প্রতি, হ্যাঁ, ভয়টা আমরা যেটা জানি না সেটাতেই তো ভয় পাই। তো একটা কোথাও, আর তখন তো লাইট থাকতো না, অন্ধকার, হ্যারিকেন। তো সেই জন্য আরো বেশি একটা অন্ধকার পরিবেশে। আর যখন ওই রাত্রেবেলা মানে বৃষ্টি হচ্ছে বা বাইরে খুব অন্ধকার, সেই সময় যখন আমরা ওই বাবা মার কাছে শুনতাম এমনি কথায় কথায় গল্প, তো বাবা মা বলতে বলতে পড়তে পড়তেই হয়তো গল্পের দিকে চলে গেল, তারপরে আস্তে আস্তে ওটা ভূতের দিকে টার্ন করলো। তখন থেকে মানে জানা শুরু ভূত, এবং ভীষণ ইন্টারেস্টিংও লাগতো সেটাই। তোমারও ওরকমই হয়েছে নিশ্চয়ই ছোটবেলা থেকে। দেখো, গ্রামে তো থাকতাম না আমরা, কিন্তু আই থিংক আমাদের ছোটবেলাতে ইলেকট্রিসিটি একটু অন্যরকম ছিল, রাইট? তার কারণ হচ্ছে হচ্ছে সোনালি দিও আছে, সোনালি দিও হাই, আর যাদেরকে আমি দেখতে পাচ্ছি না আমি তাদেরকে পরে হাই বলবো, বাট সবাইকে হাই বলে দিয়েছি। আহ, মানে যদিও ইলেকট্রিসিটির প্রবলেমটা ছিল, ইলেকট্রিসিটি তো মানে ওয়াজ চলে যেত, লাইট চলে যেত, রাইট? ইট ওয়াজ অ্যাজ গুড অর অ্যাজ ব্যাড কলকাতাতে। আর যেহেতু আমরা একসাথে মানুষ হয়েছি, ইন দ্য সেন্স একটা জয়েন্ট ফ্যামিলি ছিল, সেহেতু অনেক লোকের মানে, আমি এটা খারাপ ভালো কিছু বলছি না, বাট অনেকটাই বলতে পারো আমরা মানে ওই পড়ে পড়ে মানুষ হয়েছি, ইন দ্য সেন্স লাইক অত বাবা মা আমাদেরকে পাত্তা দিত না। সত্যি সত্যি কথা বলছি। খানিকটা ওই আর কি, যা চড়ে বেড়া টাইপ অফ করে মানুষ হয়েছি আমরা সকলে। আর সত্যি অতগুলো বাচ্চা যদি একটা বাড়িতে থাকে তাদেরকে কন্টিনিউয়াসলি সামলানোটাও একটা বিশাল ব্যাপার, রাইট? এনি উইচ ওয়ে তারা সারাদিন কাজ করছে। তারপরে আমাদের হোয়াট এভার ইট ওয়াজ, সামলানো খুব মুশকিল ছিল। তো মাঝে মাঝে আমার মনে আছে যে আমরা যখন প্রচন্ড বেশি বাদরামি করতাম, তখন আমাদের যে আমরা যে বাড়িটাতে থাকতাম তার দুটো দিকে দুটো বড় বড় বারান্দা ছিল। হ্যাঁ, সামনের দিকটাতেও একটা বড় বারান্দা ছিল, মানে বিশাল বারান্দা, তারপরে বাগান, মানে বিশাল বাড়ি ছিল। ইট ওয়াজ আ হিউজ, মানে বাংলো টাইপের। জয়েন্ট ফ্যামিলি তো হ্যাঁ, ভীষণ জয়েন্ট বড় ফ্যামিলি তো, একটা। বড় বাড়ি তো লাগবে লোকজন থাকার জন্য। এবং পেছন দিকেও একটা বিশাল বড় বারান্দা ছিল, রান্নাঘরের সাথে কানেক্টেড। হ্যাঁ, আচ্ছা। ওই বারান্দাটা, দুটো বারান্দাতে গ্রিল লাগানো ছিল, সেইটা ছিল মানে তুমি বারান্দাটা একটা রুম হিসাবে মানে ব্যবহার করতে পারবে, মানে হ্যাঁ। করাও হতো যখন উৎসব হতো বা কোনো কিছু হতো, ওখানে মাটিতে বিছানা করে লোকজন ঘুমাতো, বিকজ ইট ওয়াজ সো বিগ। হ্যাঁ। সো আমাদেরকে ওইখানে বারান্দা গ্রিলের সাথে বেঁধে দিত ওরা, যে থাক তোরা এখানে থেকে তোরা যা ইচ্ছা কর। বাট আমরা ওখানে রীতিমতো বাঁধা থাকতাম ফর সাম টাইম, যতক্ষণ বাবা মারা হয়তো চা টা খাচ্ছেন বা কথাবার্তা বলছেন বা বন্ধু বান্ধব এসছে, এরকম মানে টিল দ্য টাইম খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো হবে, টিল দ্যাট টাইম ওরকম মাঝে মাঝে বেঁধে রাখতো সবাই লাইন দিয়ে। এবার ওই বাঁধা অবস্থাতে
বাচ্চারা যা হয়, ইউ ইউজ ইয়ার ইমাজিনেশন, কারণ তখন বাইরের দিকে তাকিয়ে অন্ধকার, আর হ্যাঁ, মানে বারান্দার বাইরে একটা কিচেন গার্ডেন ছিল, তারপরে একটা পুকুর ছিল, এবং পুকুরের পাড়েও বেশ জংলা জংলা জায়গা ছিল, রাইট? আর তারপরে হ্যাঁ, অনেকটা দূরে বাউন্ডারি, আর বাউন্ডারির বাইরে হচ্ছে তোমার আর একটা বাংলো বলতে পারো, এবার তাদের হ্যাঁ, মাঠ তো। প্র্যাকটিক্যালি দের ইজ নো লোকালয়, মানে ইউ ক্যান সি লোকজন, হ্যাঁ, রাইট? তো একদম। তখন ওই গাছপালা দেখে অনেক কিছু সবাই বানাতো, এখন সত্যি মিথ্যে বলতে পারবো না, বাট অনেকটা মনে হতো কেউ মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ না? হ্যাঁ, কখনো তোমার, কখনো পূর্ণিমা থাকতো, কখনো অমাবস্যা থাকতো, তো হ্যাঁ, খানিকটা আলো, মানে অ্যাম্বিয়েন্ট আলো যেটা হয়, খানিকটা অন্ধকারে থাকার পরে চোখটা শুয়ে যায়, তো সেই আলোতে একদম। তোমার, তুমি তখন ওই গল্পগুলো হতো আস্তে আস্তে, এবার যা গল্প আমরা শুনেছি এবার সেগুলোকে, ওই দেখ দেখ মনে হচ্ছে ওটা ওখানে, দেখ দেখ মনে হচ্ছে ওটা ওখানে, তো সেই যে আরেকটা জিনিস, এই পুকুর পাড়ে যে জঙ্গল, ওখানে একটা ওই ঝিঝি পোকার, যেটা ক্রিকেটের যে সাউন্ডটা হয়, ওটা না একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করে, মানে সেই ভুতুড়ে যেন আদর্শ ভুতুড়ে পরিবেশ, মানে এখনকার বাচ্চারা এটা ইমাজিন করতে পারে না, যেটা আমরা ছোটবেলায় স্পেন্ড এখন তো করেছি খালি ধরো। খালি জায়গা লাগবে না, ঝিঝি পোকার হ্যাঁ, জন্য খালি জায়গা লাগবে। খালি জায়গা লাগবে, আর পপুলেশন অনেক কম ছিল, মানে তুমি যে ব্যাকগ্রাউন্ডটা বলছো না তোমার বাড়ির, এটা ছিল আমার দেশের বাড়িতে, মানে আমাদের ওরকম বাড়ির পেছন দিকে পুকুর, আর তার পেছনেই ছিল শ্মশান। আর তোমাদের বাড়িতে এটা কি রকম ছিল, আমাদের ওখানে কি ছিল, মানে বাথরুমটা অলওয়েজ আউটসাইড অফ দ্য হাউস, পুরো একদম, মানে বাড়ির পুরো বাইরে, তোমাকে রীতিমতো হ্যারিকেন বা লণ্ঠন ঠুনঠুনি যাই হোক ওগুলো নিয়ে যেতে হতো, বা টর্চ। এবার টর্চ জ্বালালে বুঝতেই পারছো কেউ হিসু করবে, বা যেটা এক্সট্রা সেটা তুমি, তখন আর ওই লাইটটা জ্বালানো থাকতো না, এবার ওটা বন্ধ করা হতো টর্চ জ্বালালে, তখন যে ওই যে পরিবেশটা একটা অন্ধকার, তার মধ্যে ওই সাউন্ডটা, মানে ঝিঁঝি পোকার যে ডাকটা, আর সবকিছু মিলিয়ে ওই যে তুমি বললে না যে গাছগুলোকে দেখলে মনে হতো কেউ একটা মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, বা কিছু একটা শ্যাডো দেখলেই মনে হতো, আমরা আমাদের মতো ইমাজিন করে নিতাম। ওখান থেকেই মানে কোথাও না কোথাও ওই ভূতের ওপর একটা ফ্যাসিনেশন, শুরু হলো। ফ্যাসিনেশন শুরু হয়েছে। আর তারপরে শোনো দেখো, আহ, আর একটা জিনিস ছিল যে মানে আবার কাউকে জাজমেন্টাল হিসাবে বলতে যাচ্ছি না বা কিছু বলছি না, আজকালকার না, আমাদের সেটা না। জীবন হ্যাঁ, যাত্রা অনেকটা আলাদা হয়ে গেছে, কিন্তু আলাদা এই যে হয়ে গেছে। বসে একটা গল্প শোনা বা খেতে হ্যাঁ, বসে গল্প বলা, এই একদম। জিনিসটা তো অনেকটা চলে গেছে, তাই না? হ্যাঁ, আর যেহেতু বিলকুল হয়েছে। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছিলাম, সেহেতু অবভিয়াসলি টেবিলে বসার পারমিশন আমাদের ছিল না, কারণ আমাদের সেরকম ম্যানার্সও ছিল না টেবিলে বসার মতন, হ্যাঁ, বুঝতেই পারছো? মানে বাড়িতে ফেজে ফেজে খাওয়া হতো, তো হয়, বাচ্চাদের হ্যাঁ, না একদম। খাইয়ে বড়রা খেতে পারতো না, এবার বাচ্চাদের হ্যাঁ। টেবিলে বসালে টেবিলের যা অবস্থা হবে তাতে, ও, চলবে। মানে আমার মারা বা জেঠিমা বা কাকিমার খেতে খেতে বোধহয় 4টে 5টা বেজে যেত তাহলে আমরা যদি বসতাম। হ্যাঁ, সো ন্যাচারালি সবাইকে ওই বারান্দাতেই বসানো হতো, বসানো। অনেক সময় একটা পাত্রতেই জিনিসপত্র মেখে সবাইকে খাওয়ানো হতো হ্যাঁ, ফর হ্যাঁ, মানে সময়ের অভাবে, রাইট? সো তখন বাচ্চাদেরকে বসিয়ে রাখার জন্য, টু কিপ ইউর অ্যাটেনশন, আই হ্যাঁ, থিঙ্ক ওই গল্পগুলো তখন বলা হতো যে হ্যাঁ একটা গল্প বললে লোকের একটা অ্যাটেনশন থাকবে। আর আর সত্যি কথা, তখন না ছিল মোবাইল, না ছিল টেলিভিশন, হ্যাঁ। রাইট? তো একটা ইন্টারেস্টও ছিল গল্প শোনার, হ্যাঁ, হুম, তো সেখান, মানে বন্ডিং তৈরি হতো ওই হ্যাঁ, গল্পের মধ্যে, বা বন্ডিং ওই তৈরি হতো। একসাথে খাওয়ার মধ্যে দেখবে একটা আলাদা বন্ডিং ছিল, একটা আলাদা, মানে ওই মা, মা বলো কাকিমা জেঠিমা কেউ একজন মেখে খাইয়ে দিচ্ছে, আর তার সাথে একটা স্টোরি বলছে, মানে সেটা কত সুন্দর ছিল, যেটা এখনকার হিউম্যান টাচটা অনেক কমে গেছে অনেকটা কমে আমাদের গেছে। লাইফে। আর এটাতে কি হতো বলো তো, যে ওরা যে শুধু গল্প বলতো তাই না, গল্পের মধ্যে মধ্যে জিজ্ঞেস করতো যে তোর কি মনে হয় কি হ্যাঁ, হলো তারপরে। একদম। সো হ্যাঁ, ক্রিয়েটিভিটির একটা খুব বড় জায়গা ছিল, যে বড় একটা জায়গা ছিল। এক্সপ্রেশনের জায়গা ছিল, যে তুমিও বানাতে পারো কি হচ্ছে তারপরে, মানে একদম। গল্পটা যে একদম একদম প্রপার গল্প এরকম নয়, গল্প ইজ ভেরি হ্যাঁ, ফ্লেক্সিবল, রাইট? তো সেরকম ভাবে শুরু হলো, বাট তোমার কি মনে হয় যে তখনকার দিনে আমাদের যা বিশ্বাস ছিল বা আমরা যেরকম ভাবে সব শুনেছি এবং খানিকটা তো মানে অন্ধভাবে বিশ্বাসও করেছি, সেই জিনিসটা হ্যাঁ। অনেকটা কি চেঞ্জ হয়ে গেছে আজকাল? আজকাল
মানে ওই যে আবার বলবো সেই ভালো খারাপ বিচার করা যাবে না, কিন্তু সময়ের সাথে সাথে কিছুটা তো চেঞ্জ হয়েছে। এখন যেমন আমরা যেমন বড়রা যেটা বলছে, ওই যে বললাম, তুমি যেটা বললে বিশ্বাস করে, আমরা সেটাই চোখ বন্ধ করে বিশ্বাস করতাম। আর এখনকার বাচ্চারা আগে, না না এটা হয় না, এটা হতে পারে না, মানে ওরা আগে লজিকটা দেখে বা গুগলে একটু সার্চ করে আসে। সেই জিনিসটা আমাদের ছিল না, আমরা চোখ বন্ধ করে বিশ্বাসটা করতাম। তার ফলে কি হতো, মানে আহ আমাদের আরেকটা জিনিস হতো, এই যে ভৌতিক জিনিস, সেটা থেকে যেমন ভয় হতো, আবার ভয় থেকে এর অপোজিট সাইডটাও কিন্তু আমাদের মধ্যে গ্রো করতো, একটা বিশ্বাস গ্রো করতো। আহ, বাবা মা কিছু বলে দিয়েছে যে রাম নাম করবি তাহলে দেখবি ভয় লাগবে না, ওই যে একটা বিশ্বাসও কিন্তু তার সাথে সাথে কোথাও না কোথাও আমাদের মধ্যে মানে ইনস্টল হয়ে গেছে, যেটাকে আমাদের তো বলে এখন। আমাদের তো মন্ত্র ছিল, আম, হ্যাঁ, সেটাই। কি ভূত আমার পুত, পেতনি আমার ঝি, হ্যাঁ, রাম লক্ষ্মণ সাথে রাম আছে লক্ষ্মণ, করবি আমায় কি, রাইট? একদম এটা একদম পুরো একদম। সবাই, মানে যদিও বলবো না যে বাথরুম বাড়ির বাইরে ছিল, বাট তাহলেও রাত্রিবেলা উঠে যখন যেতে হতো হতো। তখন মানে কিছুটা দূরে তো হতোই, এখন যেমন বেডরুমের সাথে তোমার বাথরুম, না সেটা আমাদের কিন্তু তখন ছিল না। ওই, মানে আমাদের বাড়িটা ওরকমই ছিল, মানে অ্যাকচুয়ালি একটু আচ্ছা, ভীষণ মডার্ন ভাবে বানানো ছিল, কিন্তু আচ্ছা, তাহলেও আচ্ছা, তাহলে তোমাকে তো ঠিক আছে। তাহলেও তোমাকে বেরিয়ে, যেরকম ধরো আমি বলছি তো তোমাকে যে আমরা মোস্টলি বাবা মার সাথে থাকতাম না। হ্যাঁ, আমার দুই পিসি ছিলেন যারা বিয়ে করেননি, তো আচ্ছা, মোটামুটি আচ্ছা, বাচ্চারা তাদেরই হেফাজতে মানুষ হয়েছে প্র্যাকটিক্যালি। আমার ভাই অনেক দিন, অনেক দিন কেন, পুরো জীবনই ওই আমার ওই পিসিকে মা বলে এসেছে। আচ্ছা। হ্যাঁ, তো সকলেরই কানেকশনটা ওখানে ছিল, মানে আমি বলছি না যে মারা দেখাশোনা করতো না বা সামথিং লাইক দ্যাট, হ্যাঁ, বাট সেটা, বাট হ্যাঁ, আমরা মানে তখন এরকম মানুষ হয়েছে, কেউ অতটা ওরা ভাবা চিন্তা সাধারণ মানুষ। করেনি যে ওটা মা না ওটা পিসি বা এটা কাকিমা হ্যাঁ, এটা জেঠিমা, যে যখন টাইম পেয়েছে সেই তখন করেছে। কেউ টাইম কখনো চান হয়েছে, হ্যাঁ, করাচ্ছে, কেউ কখনো খাওয়াচ্ছে, কেউ একদম, কখনো জামা পরিয়ে দিচ্ছে, যার হ্যাঁ, যখন সময় হয়েছে। বাট মোস্টলি আমার ওই দুই পিসির কাছে আমরা মোস্টলি মানে মোস্ট টাইম আমরা ওনাদের সাথে কাটিয়েছি, ইন দা সেন্স গল্প শোনা, পড়াশোনা করা, আহ, যা কিছু, মানে দে হ্যাঁ, ওয়ার লাইক হ্যাঁ, দ্য মাদারই বলো, মাই বলো, হ্যাঁ, গার্ডিয়ান মাদার, সবকিছু সবকিছু ছিল। সো তাহলে আমরা একটা গল্প ডিসকাস করি এখন, যে তোমার জীবনে আর আমার জীবনে যে প্রথম বা কোনো একটা গল্প যেটা তুমি শুনেছিলে বা তোমার সাথে হয়েছিল, ইট কুড বি এনিথিং দ্যাট হ্যাজ স্টেড উইথ ইউ। মানে আমরা তো অনেক ভূতের গল্প শুনেছি বা এক্সপিরিয়েন্সও করেছি পার্সোনালি, বাট যে একটা জিনিস তোমার মনে হয়, সেটাই। এটা তোমার উপরে আমি ছেড়ে দিচ্ছি, যেটা শোনা গল্প হতে পারে বা এটা তোমার এক্সপিরিয়েন্স হতে পারে, যেটা তোমার সাথে সারা জীবন থেকে গেছে, ভালো মন্দ ডাজ নট ম্যাটার, বাট ইট হ্যাজ স্টেড উইথ ইউ। সো হ্যাঁ, ইউ স্টার্ট। আমার আহ, ছোট্টবেলায় মানে একদম তখন, মানে কি বলবো, পড়াটা আমরা শিখিনি, স্টোরি বুকটা পড়াটা তখনো স্টার্ট হয়নি। সেই সময়ের যে মানে যেটা আজও পর্যন্ত আমাকে এখনো পর্যন্ত গুজবাম্পস দেয় বা এখনো পর্যন্ত আমার মাথায় মানে রয়ে গেছে, সেটা হচ্ছে বাবা তখন আমাদের গল্প পড়ে শোনাতো। ওই বিভিন্ন বই থাকতো, বই থেকে বিভিন্ন ধরনের গল্প শোনাতো। এবার একবার ওই শরৎচন্দ্রের লালু একটা ভীষণ ভালো ক্যারেক্টার, তো জানো নিশ্চয়ই, পড়েছো। আরেকজন ছিলেন হচ্ছে শরৎচন্দ্রের, আরে ইন্দ্রজিৎই তো, ওই যে যে রাত্রেবেলা বাঁশি নিয়ে আহ, বলো না, সব্যসাচী, শরৎচন্দ্রের যে এটা গল্পটা ছিল, হ্যাঁ, সব্যসাচী গল্প, তোমার একটা যে চরিত্র, নামটা মনে পড়ছে না, বাট আমাদের ইন্দ্রজিৎ বলে মনে হয়, হ্যাঁ যাই এক্সাক্ট হোক, মনে পড়ছে না। কমেন্টে যারা যারা জানো প্লিজ কমেন্টে একটু হ্যাঁ, বলে দাও, তারা আমাদের খুব দুজনের বড়, এক্ষুনি মনে সেটাই তো পড়ছে আমি না। ভুলে গেছি, হ্যাঁ, এটার জন্য সরি। তো ওই ওই ক্যারেক্টারটা আমাকে ভীষণ ফ্যাসিনেট করতো, মানে ওর যে ধরনের, মানে আর বাবা এত সুন্দর গল্প বলতেন, তো ওটা না মানে আমরা যেন চোখের সামনে পিকচারাইজ করতাম, এরকম ছিল ব্যাপারটা। তো একদিন হচ্ছে আমার মনে আছে, গল্প বলছে বাবা তখন, উম, ওই তুমি যে বললে না যে জয়েন্ট ফ্যামিলি, ওই জয়েন্ট ফ্যামিলিতে সবাই বসে আছে, বাবা কাকা জ্যাঠা সবাই। আর সেই সময় বাচ্চারা পড়ছে, পড়াশোনা করছে, আর একজন হচ্ছে দাদা, সে বললো আমি তোরা কেউ বাথরুমে যাবি বলে সে যাচ্ছে। আর সেই সময় ছিনাত বহুরূপী,
মানে শ্রীনাথ বহুরূপী, সেখান থেকে সে পথের শ্রীনাথ পথের বহুরূপী হলো। দাবি। হ্যাঁ, পথের দাবি, রাইট রাইট, পথের দাবি। সব্যসাচী হয়েছিল থ্যাংক ইউ সিনেমাটার নাম ছিল তনু দি, সব্যসাচী। তনু বলেছে, থ্যাংক ইউ তনু, পথের দাবি। হ্যাঁ। তো এবার ওটা তো ছিল আলাদা, আর এই শ্রীনাথ বহুরূপীর অংশটাতে আহ, ওটা বোধহয় পথের দাবির কিছুটা অংশ ছিল। ও তো শ্রীনাথ ওখানে বহুরূপীর অংশটা হচ্ছে যখন ও ওখানে ল্যান্ড করছে, তোমার মানে ও হ্যাঁ যখন পৌঁছাচ্ছে তোমার ইয়েতে, যেটা এখন আম, মিয়ানমার বা বার্মাতে পৌঁছাচ্ছে, আর পুলিশ ওকে। না না, ওটা ওটা পরে, ওটা পরে। আর তারও আগে মানে এটা বোধহয় পথের দাবির অংশ বা কি, আমার তবে গল্পটা শরৎচন্দ্রের এটা মনে আছে। ওই একটা পার্ট ছিল শ্রীনাথ বৌরূপের। আর ওটা এতটা মানে ভয় পেয়েছিলাম, কারণ ওই যে ভূত, একটা ভূতের, ভাবছি যে ভূত, কিন্তু তারপর দেখা গেল একটা বাঘ পুরো একদম আহ মানে ওদের যে বাড়ির উঠোনে গাছ, গাছের পেছনেই ফট করে অন্ধকারে একটা বাঘ বেরিয়ে এসছে। সেটা ওই যে যেভাবে সেটা পথের দাবি হবে না, তাহলে তাহলে অন্য পথের কোনো দাবি, গল্প আমি হবে। সেটাই বলছি, ওটা অন্য গল্পের হবে। কিন্তু ওই যে একটা, ওই যে বাঘটা বেরিয়ে এলো এবং বাবার বলা স্টাইল এত ভালো ছিল, মানে আমরা না পুরো সেটে গেছি বাবার সাথে মনে হচ্ছিল। আর সেই সময় বাইরে বৃষ্টি, ঝড় চলছে, অন্ধকার ঘরের ভেতরটা, ও মানে ওই ছোট্ট এফেক্টটা একটা দারুণ হয়েছিল। ক্যারিকেচার। আর মানে ওই ওই অ্যাম্বিয়েন্সে বাবা ওই গল্পটা আমাদের শোনাচ্ছে। তো সেই যে জিনিসটা মানে ভয় যে জিনিস, ভূতের চেয়েও ওই যে সামনে একটা হালুম করে একটা বাঘ এসে পড়লো, ওটাতে আমরা সবাই কেঁপে গেছিলাম। মানে আমরা দুই ভাই বোন, ছোট ভাই তখন হয়নি। মানে ওটা না আমার প্রথম থেকে ভূতের চেয়ে ওই যে একটা অ্যাম্বিয়েন্সটা, ওইটা ভয় লেগেছিল। মানে ওই যে একটা সিনারিওটা যেটা তৈরি হয়েছিল, ওটা আমাকে বেশি ভয় পাইয়ে দিয়েছিল। এবং তারপর থেকে মানে আহ, একটু অন্ধকারের দিকে গেলে মনে হতো ভূত বেরিয়ে আসবে, তাহলে বাঘ বেরিয়ে আসবে গাছের পেছন থেকে। এই যে একটা ভয় তৈরি হওয়া, সেই সময় থেকে না একটা ভেতরে তৈরি হয়ে গেছিল। আচ্ছা, মানে ওই সুচরিতা, সরি, ছোটবেলায়, সুচরিতা বলছে শ্রীকান্ত আর ইন্দ্রনাথের গল্প এটা। হ্যাঁ, শ্রীকান্ত, রাইট রাইট, থ্যাংক ইউ সুচরিতা। শ্রীকান্ত আর ইন্দ্রজিৎ, আসলে অনেক দিন এগুলো ইন্দ্রনাথ, পড়েছি। ইন্দ্রনাথ, ইন্দ্রজিৎ নয়, ইন্দ্রনাথ। ইন্দ্রনাথ, ইন্দ্রনাথ, রাইট রাইট, সরি সরি। তো আমার জীবনে মানে ভূতের সাথে আমার কখনো সেভাবে ইন্টারাকশন হয়নি। যা কিছু আমার সবটাই শোনা, মানে এটা একদম টু বি ভেরি মাচ ভেরি অনেস্ট। আমি যে হোস্টেলে থাকতাম, আমাদের হোস্টেলের সামনেই একটা বেলগাছ ছিল, এবং রাত্রেবেলা পড়তে পড়তে, আমি যখন মাস্টার ডিগ্রি করছি কল্যাণীতে, এখনো আছে বেলগাছটা। কিছু বছর আগেও আমি গেছিলাম, তখনও দেখেছিলাম। তো ওই বেল গাছটা একটা রাত্রেবেলা হয়তো 1:30-2টোর সময় বাথরুমে যাচ্ছে, হোস্টেলের রুম থেকে বাথরুম, মানে একটা, যারা হোস্টেলে থেকেছে তারা জানে, পর 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 হয়তো 10-12টা রুম, তারপরে এটা এন্ডে একটা 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 বাথরুম, কমন কমন বাথরুম। বাথরুম। হ্যাঁ, সেখানে ওয়াশরুমে তিন চারটে একসাথে ওয়াশরুম থাকতো। তোমার আর কিউবিকলস কিউবিকলস করা থাকতো টু ইউজ হ্যাঁ সকলের হ্যাঁ, জন্য, রাইট হ্যাঁ। রাইট। আর ওই রাত্রেবেলা সবাইকে ওই বেলগাছের পাশ দেখি, কারণ ওই ওয়াশরুমের পাশেই ছিল বেলগাছটা। তো ওই করিডোরটা সবাইকেই ক্রস করতে হতো। তো ওই বেলগাছে অনেকেই বলেছে আমরা এই দেখেছি, ওই দেখেছি, এই শুনেছি, কিন্তু আমি কোনোদিন পার্সোনালি সেটা এক্সপিরিয়েন্স করিনি। ইভেন অনেকদিন হয়েছে পূর্ণিমা রাত্রে চাঁদ উঠেছে, চাঁদটা খুব সুন্দর, আমি ওই 1:30-2টোর সময় ওয়াশরুমে যাব, তখন দাঁড়িয়ে রয়েছি বেলগাছের একদম পাশটাতেই। আমার মানে দাঁড়াতে ভালো লাগতো, একটা কোথাও যেন ওই গাছের হাওয়া, গাছের একটা মানে সুন্দর একটা লাগতো, কিন্তু কোনোদিন আমি ভয়টা পাইনি। কিন্তু অন্যান্যরা শুনেছে অনেক কিছু দেখেছে বা ফিল করেছে অনেক কিছু, কিন্তু সেটা আমার সাথে কোনোদিন হয়নি। আমি জানি না এটা মানে এটা আমি লাকি বা কিসের জন্য, কেন, সেটা আমি বলতে পারবো না, কিন্তু কোনোদিন সেভাবে এক্সপিরিয়েন্সটা করিনি। তুমি বলো, তোমার যদি কোনো থেকে থাকে, তোমার কাছে আমি শুনতে চাই সেটা। সো এটা ডাইরেক্টলি ভূতের গল্প নয়, বাট আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ গল্প। আমি এই গল্পটা বলেছি গ্রুপে, কিন্তু এটা আমি কখনো কোনোদিনই ভুলতে পারি না। তার কারণ হচ্ছে যে এটার কোনো এক্সপ্লেনেশন নেই, এবং যেহেতু বাড়িতে হয়েছিল সেই জন্যে। আর একটা জিনিস জানো, আমার মনে হয় যে লোকে যখন আমাকে ডাইরেক্টলি বলে, মানে যখন অনেকে শোনে, অনেকে ইন্টারেস্ট দেখায় যে ও ইউ টেল স্টোরিজ অ্যাবাউট সুপার ন্যাচারাল, অর ইউ লাইক সুপার ন্যাচারাল। আবার অনেকে একদম একটু বলে দেয় যে হোয়াট ইজ দিস, দিস ইজ কি এটা। সো আমি তাদেরকে একটু বলতে চাই যে দেখো, সুপার ন্যাচারাল বা ভূত বা মানে আত্মা বা স্পিরিট, তাকে তোমরা লিখে, মানে ইউ ক্যান্ট রাইট ইট অফ, রাইট?
এতগুলো দেশ, এতগুলো কালচার, এতখানি আমাদের সিভিলাইজেশন, রাইট, তাতে এত পুরনো পুরনো সময়ে এরকম কথা লেখা আছে, এবং যেটার সম্বন্ধে আমাদের সত্যি কথা অতটা জ্ঞান নেই। আমরা কি সেটাকে কন্টিনিউয়াসলি সেটাকে রাইট অফ করে দিতে পারি? ঠিক আছে, না, বিশ্বাস অবিশ্বাস মানুষের পার্সোনাল ব্যাপার, নিজস্ব। বাট তুমি কোনো একটা জিনিসকে না জেনে বা কোনো একটা জিনিসের সম্বন্ধে একটু রিসার্চ না করে সেটাকে রাইট অফ কি করে করে দাও? আমার হচ্ছে সেটা কথা। আগে আমি বলছি না যে আমি যা বলছি সেটা বিশ্বাস করতে হবে, না না, সেটা নয়। কিন্তু মানে কিন্তু তুমি সেটাকে রাইট অফ কি করে করে দাও? মাথাটা খোলা তো রাখতে হবে কি মানে বড় অবশ্যই। বড় বড় মনীষী যারা, আমরা তো খুবই ছোট মানুষ, বাট বড় বড় মনীষী যারা যারা ধরো আম, মানে সায়েন্টিস্ট, এবং তারা হ্যাঁ, লিটারেচারের পার্সন, বা তারা দেশ বিদেশের মানে কি বলবো, দেশ বিদেশের লিডার্স ছিলেন, তারা যদি বিশ্বাস করতে পারেন মাথা খোলা রেখে, তবে তুমি কেন করবে না? অলসো এটাও বলা ঠিক নয় যে আমরা সবকিছু জানি, কারণ ওই ওই পৃথিবীতে কি হয় আমরা তো জানি না। কিছু কিছু অভিজ্ঞতা মানুষের আছে, সেই জন্য কারুর এটাও বলা উচিত না যে হাম সব কুছ জানতে हैं, আমার সবকিছু জানি, আমরা কিভাবে তাদের রুলস তাদের রেগুলেশন আমরা জানি না। সো এটা আমি জাস্ট বলছি, এটা আমার মানে এই রিসেন্টলি একজনের সাথে কথা হচ্ছিল, তো তখন আমি তাকে বললাম যে কোনো জিনিসকে একদম উড়িয়ে দেওয়া উচিত না। আমি বলছি না অন্ধবিশ্বাস করো, বাট উড়িয়ে দিও না, মনটাকে খুলে রাখো। ওপেন আমাদের রাখুন, আমাদেরকে অবশ্যই। আমরা পড়েছি যে পৃথিবীতে আমাদের যে সমুদ্র আছে, সেই সমুদ্রর এমন একটা দিক আছে যেটার কথা আমরা জানি না, যেটা আমরা দেখিনি, সেটা এত গভীর যে সেখানে কি আছে আমরা জানি না। তো ক্যান জানি বি না। জাস্ট রাইট ইট অফ বাই সেইং ওটা তো বুলশিট, আমরা জানি না, কিন্তু সেটা তো নয় না, কারণ জানি না। যাই হোক, তো এই ঘটনাটা যেটা আমার সাথে থেকে গেছে, সেটা আমার কাছে ভৌতিক লেগেছে, মানে ভৌতিক না, কি বলবো, সুপার ন্যাচারাল অদ্ভুত, লেগেছে, মানে হ্যাঁ, অদ্ভুত লেগেছে। supernatural। হ্যাঁ, যে আমাদের বাড়িতে আমি যখন বড় হয়েছি তখন আমাদের বাড়িতে অনেক লোকজন, আহ, মানে লোকজন বলবো না, স্টুডেন্ট বলবো, তারা এসে পড়াশোনা করে থাকতো। এবার তারা যে সবাই আমাদের আত্মীয় এরকম নয়, বাট তখনকার দিনে আহ, গ্রাম তুতো, এটা হতো, হ্যাঁ, এটা ওটা সেটা হতো, একদম। রাইট? হুম, আর আমি আমার বাবা কাকা জ্যাঠা তিনজনকেই দেখেছি, তারা এডুকেশনের পেছনে পয়সা খরচা করতে খুব মানে মন খুলে পয়সা খরচা করতেন, সেটা আমাদের এডুকেশনই হোক বা এমন কোন লোকের এডুকেশন হোক যার এডুকেশন দরকার, তারা হুম, পড়াশোনার পেছনে মানে ওটাই বলতে পারো ওনাদের চ্যারিটি ছিল, যে কারুর হুম, কারুর পড়াশোনা হচ্ছে না শুনলেই সেখানে গিয়ে তারা দাঁড়িয়ে পড়তো। ঠিক আছে, তো তো সেরকম অনেক ছেলে মেয়ে, মেয়েও মানে ছেলে মেয়ে আমাদের বাড়িতে থেকেছে, পড়াশোনা করেছে, তারপরে তারা তাদের মতন অবভিয়াসলি তাদের জায়গায় চলে গেছে। তো সেইরকম একজন দাদা ছিলেন, আহ, তিনি হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে যান, এবং আচ্ছা, তার নিরুদ্দেশ হওয়াটা এতই অদ্ভুত ছিল যে তিনি কিচ্ছু নিয়ে যাননি, তার পায়ে পড়ার চটিটা পর্যন্ত নিয়ে যাননি। হুম, তার সাথে যে কি হয়েছিল কেউ জানে না। আর এরকম না যে তার খোঁজ করা হয়নি, বা বাড়ির লোকজন খবর দেয়নি, বা পুলিশে পুলিশে খবর দেওয়া হয়নি, বা চেষ্টা করা হয়নি। কিন্তু সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছিল যে তার যে ঘর ছিল সেই ঘরে যা যা জিনিস ছিল, মানে একটা মানুষ যদি নিরুদ্দেশ হয়ে যায় তাহলে সে একটা বেসিক একটা চটি তো নিয়ে যাবে। হ্যাঁ, মানে অবশ্যই। খালি পায়ে নিরুদ্দেশও হতে পারে, আই ডোন্ট নো, পসিবল হ্যাঁ, পসিবল, কিন্তু কিছু না, তার মানে টাকা পয়সা যেরকম, মানে যে মানে যার তার যা পয়সা কড়ি যেরকম হ্যাঁ, ছিল সেরকম ছিল, তার যে তার বই খাতা ছিল, তার জামা কাপড় ছিল, তার চটিটা চটির জায়গায় ছিল, হুম, অদ্ভুত। কিন্তু তার কোনোদিন কোনো খবর পাওয়া যায়নি। আর কোনোদিন মানে সেই দিন, সেই দিনকের পর থেকে, যেদিনকে তিনি নিরুদ্দেশ হয়ে যান, সেদিনকার পর হুম, থেকে তার কোনো খবর পাওয়া যায়নি। আর শোনো, তিনি এমন একটা জায়গায় থাকতেন যে তিনি যদি হুম, বাড়ি থেকে বেরিয়ে যেতেন তাহলে কেউ না কেউ জানতে পারতো। জানতে পারতো। তার কারণ হচ্ছে যে তার বাড়িটা তার ঘরটা বাড়ির বাইরে ছিল না, তার ঘরটা বাড়ির ছাদে ছিল। আচ্ছা। ঠিক আছে, তো ছাদ হুম, থেকে নামতে গেলে
একটাই সিঁড়ি ছিল। হ্যাঁ, হ্যাঁ, আর এমন না যে ছাদ থেকে তুমি এটা ধরে ওটা ধরে নামতে পারবে না, করবো, পারবে, হ্যাঁ, পারবে, গাছপালা, হ্যাঁ, কিন্তু তার এমন কিছু হয়নি যে তাকে ছাদ থেকে ওরভাবে পালানোর কোনো দরকার ছিল, বা যদি দরকার আছে, পালাতো হ্যাঁ, কিছু তো বোঝা যেত। আই ডোন্ট নো। অবশ্যই। এইটা আমার খুব আশ্চর্য লেগেছে যে, আর আমরা অনেক দিন পর্যন্ত ওই ঘরটাতে যেতে খুব ভয় পেতাম। তার কারণ হচ্ছে যে সকলের মনে একটা, মানে অবভিয়াসলি যা হয় তখন আমরা অনেক ছোট এবং আমরা এক্সাক্ট ডিটেলস কিছু জানতাম না, সেই জন্য সবাই মনে মনে অনেক কিছু বানিয়েছিল যে ও ও ও কই এটা হতে পারে, হ্যাঁ, ইউএফও এসছিল, ইউএফও তুলে নিয়ে গেছে, এরকম হ্যাঁ, ধরনের এরকম, কথাবার্তা হয়েছিল। হ্যাঁ, কেউ বলেছে ভূত এসছিল ওখান থেকে নিয়ে গেছে, মানে যা হয়, মানে কোনো ইনফরমেশন না থাকলে যেরকম গোটা জিনিসটা একটা জগাখিচুড়ি হতে এটা শুরু করে। এটা খুব বেশি পসিবল, তুমি যেটা বললে না ইউএফও বা, কারণ আমরা যেমন হচ্ছে মানে অন্য জায়গার বিষয়ে বা অন্য কিছু বিষয়ে রিসার্চ করতে চাই, সেরকম অন্য জায়গা থেকেও অনেক বিইংসরা আসে যারা আমাদের এখান থেকে আম, উঠিয়ে নিয়ে যায় মানুষজনকে। তো ওই তাদের রিসার্চের কাজে বা যে কোনো কারণেই হোক, এটা কিন্তু হতে পারে, এটা কোনোটাই আমরা উড়িয়ে দিতে পারি না, সেটাই হ্যাঁ, হচ্ছে কিন্তু ব্যাপারটা। গোটা জিনিসটাই খুবই একটা, মানে ওই আর কি, তার কোনো কুল কিনারা হয়নি তো। পাওয়াই যায় না ব্যাপারটা। সো ওটা আমাদের খুব ভয় লাগতো, ইন দ্য সেন্স লাইক ওই ঘরে যেতে অনেক দিন পর্যন্ত ভয় লাগতো, অনেক দিন পর্যন্ত আম, ওই ঘরে কাউকে থাকতেও দেওয়া হয়নি, মানে জাস্ট দ্য ফ্যাক্ট দ্যাট ও হ্যাঁ, যদি ফেরত আসে, তারপরে ওর জিনিসপত্র রেখে দেওয়া হয়েছিল। তারপরে কি তারপর হয়েছে, আরেকটা জিনিস, ওখানে যদি আবার কাউকে রাখতো তার সাথেও যদি সেম ঘটনা ঘটতো, না তারপরে সেটাও তো একটা ব্যাপার, তারপরে তাই না? লোকে থেকেছে। আচ্ছা, তারপরে থেকেছে, হ্যাঁ, তারপরে আর দেখো কিছু হয়নি। দেখো একটা নাম্বার অফ বাড়িতেও ঘর আর একটা নাম্বার অফ ঘর আছে, রাইট? তো যারা পড়তে বুঝেন, হ্যাঁ, আসতো তারা যে সবসময় একটা ঘরে দু তিনজন করে থাকতে পারবে এরকম কোনো মানে নেই না, হয়তো সেটাও দেখো হ্যাঁ, একটা সময় এরকম অবশ্যই, হলো যে একটা মেয়ে একটা ছেলে এসছে, তোমাকে তাদেরকে হ্যাঁ, আলাদা আলাদা ঘরে রাখতেই হবে, মানে রাখতেই মহিলা হবে, হ্যাঁ, যে মেয়ে ছিল, মেয়েরা যারা পড়তো তারা জেনারেলি আমাদের সাথেই থাকতো, ওখানেই তারা ঘুমাতো, ওখানেই পড়তো, কিন্তু যারা ছেলেরা আচ্ছা, আসতো তারা ওই ঘরে থাকতো। অবভিয়াসলি তার হ্যাঁ। সকলেরই একটা নিজস্ব প্রাইভেসি দরকার পড়ে না। আর একটা সময় পরে ওই ভয়টাও চলে যায়, মানে কিছুটা সময় চলে যাওয়ার পরে না ওই হ্যাঁ, মানে ভয়টাও তখন তুমি ধীরে মানুষের ধীরে ছেড়ে এটা দিয়েছে। আমাদের অভ্যেস, আমরা ভুলে যাই জিনিসপত্র। তো হ্যাঁ, এটা আমার আমার এই অবশ্যই। জিনিসটা খুব মনে আছে। তো তুমি আমাকে একটা বলো যে তোমার কি মনে হয় যে এই যে সুপার ন্যাচারাল হ্যাপনিংস গুলো হয় আমাদের সাথে হোক, তোমার সাথে হোক, যাদের সাথেই হয়, বা তুমি হুম, যাদের হুম। গল্প শোনো, তোমার কি মনে হয় যে এগুলো খুব র্যান্ডম, না এগুলো কখনো মানুষ চায় তাই জন্যে হয়? না, এটা র্যান্ডমও বলবো না, আবার মানুষ চায় সেটাও না। ওই কোইন্সিডেন্স বলতে পারো, বা যেমন হচ্ছে ধরো দুটো আলাদা আলাদা পাইপ লাইন, মানে সেটা বললে বোধহয় বুঝতে সুবিধা হবে। যখন সেই দুটো একই জায়গায় হচ্ছে তখন ওখান দিয়ে কেউ ক্রস করে যাচ্ছে, মানে বুঝতে পারছো তো? তো আমরা সব মানে আলাদা আলাদা, আমাদের আলাদা জগৎ, ওদের ভূতের মানে ভূত বা সুপার ন্যাচারাল ওদের আলাদা জগৎ। কখনো কখনো সেই দুটো জগৎ একসাথে যখন কোলাইড করে যায় তখনই মানুষ সেটা দেখতে পায়। এবং র্যান্ডামলি যে কারোর সাথে হতে পারে ঘটনা, এই নয় যে হচ্ছে আমার সাথে কোনোদিন হয়নি বলে ভবিষ্যতে কখনো হবে না, তা কিন্তু না, যে কোনো দিন যে কোনো কারোর সাথে হতে পারে। আর যারা এই যে অবিশ্বাস করে উড়িয়ে দেয়, এদের সাথেও কে বলতে পারে কোনদিন কোনো কিছু হলো তখন তারা বিশ্বাস করবে? তো এটা পুরোটাই মানে ওই কোইন্সিডেন্টালি হয়ে যায় আমার যেটা মনে হয়। আবার কেউ কেউ আছে খুব প্রোন টু দা, মানে যেমন আমাদের কারো কারো খুব সহজে অ্যালার্জি হয়ে যায় বা খুব সহজে ইনফেকশন হয়ে যায় সেই ধরনের, তো তারা ওই প্রোন ওই জিনিসটার প্রতি, মানে তাদের অ্যাট্রাকশনটা। হুম। আরো একটা জিনিস আমার যেটা মনে হয়, দেখো তুমি মানে তুমি যদি একটা পজিটিভ হও, তোমার মানে অ্যাট্রাকশনটাও পজিটিভের উপর হয়। আর যখন আমরা দেখবে আমরা ভয় পাই যখন আমরা নিজেরা ডাউন থাকি, মানে আমাদের নিজেদের মনটা ডাউন থাকে, বা আমি নিজে যখন নেগেটিভ তখন ওই নেগেটিভরাই তোমার কাছে অ্যাট্রাক্টেড হবে, এটা আমার নিজস্ব পার্সোনাল মনে হয়। কারণ মানে আমি নিজে দেখেছি আমার ছেলে রাত্রে হঠাৎ একদিন ভয় পেয়েছে, ভয় পেয়ে খুবই ভয় পেয়েছে, ভীষণ ভাবে ভয় পেয়েছে। তো ওই সময়টাও একটু পার্সোনালি ডাউন ছিল, মানে কি বলবো, ইমোশনালি ভীষণ ডাউন ছিল, ওর একটা ফেজ চলছিল যে সময়টা ও ভীষণ ডাউন ফিল করছিল, লো ফিল করছিল, আর সেই সময় তো ওই ভয়ের স্বপ্নটাও দেখেছে। এবং
ওরকম সাংঘাতিক ভাবে ওকে আমি কোনোদিন মানে রিয়াক্ট করতে দেখিনি। মাঝরাত্রে আমাকে বলছে মা তুমি এসো, তখন কটা বাজে, আহ 2:30-3টে হবে, ফোন করে আমাকে বলছে মা আমার ভীষণ ভয় লাগছে তুমি এসো আমার কাছে। তারপরে এসে পুরো আমাকে মানে জড়িয়ে ধরেছে, এরকম অবস্থা। তো যখন আমরা ডাউন থাকি তখন এই জিনিসগুলো কিন্তু বেশি হয়। এবং ও যেভাবে ভয় পেয়েছিল ভীষণ ভাবে, প্রচন্ড ভাবে, সেই ভয়টা ওভাবে কোনোদিনই এত বড় হয়ে গেছে। আগের বছরের কথা বলছি, লাস্ট ইয়ারে, তখন ও 11-এ, সেই সময় এই জিনিসটা হয়েছিল। তো এটা মানে আমি বিশ্বাস করি, এবার প্রত্যেকের বিশ্বাসটা আলাদা, আলাদা হয়। আমার সেটা মনে হয়। তো সুচরিতা বলছে যে সুচরিতার রবি ঠাকুরের নিশীথে সিনেমা দেখে খুব ভয় লেগেছিল। আচ্ছা। আমার খুব ভয় লেগেছিল একটা সিনেমা দেখে, সেটা হচ্ছে যে অনেক পুরনো একটা সিনেমা আছে, কঙ্কাল বলে একটা বাংলা সিনেমা ছিল, তোমরা জানো কিনা জানি না। অপর্ণা সেন আর উত্তম কুমারের সিনেমা এটা। আর না, এটা আমি দেখিনি উত্তম কখনো। উত্তম কুমারের ডাবল রোল। একটা রোলে উনি ভালো, একটা রোলে উনি অবভিয়াসলি ভালো না। তো আচ্ছা। আই ডোন্ট নো, বাট মানে আমার তখন ওটা দেখে মানে খুব ভয় লেগেছিল, কঙ্কাল আমার সিনেমা যখন জিঘাংসা দেখে ভয় লেগেছিল। জিঘাংসা সিনেমাটা কেউ যদি দেখে থাকে, ওটাও ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমা, ওটা দেখে আমার ভীষণ ভয় লেগেছিল। এখন আমার মনে নেই কে কে ক্যারেক্টার ছিল, কিন্তু এই জিঘাংসা সিনেমাটার নামটাও অদ্ভুত ছিল, আর ভয়, প্রচন্ড ভয় আর পেয়েছিল। আর আর একটা সিনেমা ছিল, সেটা সেটা তো আমি মোটামুটি আমরা সকলেই একজনের পেছনে বসে বসে দেখছিলাম, কিন্তু মানে ওটাতে অত জাম্প স্ক্যার নেই, কিন্তু ওটা ভীষণ সাইকোলজিক্যাল এনভায়রনমেন্টাল ভয়, একটা মণিহারা। হ্যাঁ, ওটা ওটা তো ভীষণ, ওইটা মানে যতটা সুন্দর ততটাই ভয়ের। ততটা ভয়ের। আর কোনো জাম্প স্ক্যার নেই, এখান থেকে কেউ বেরিয়েছে ফুট করে হ্যাঁ, ধরছে ধরছে এরকম না। একদম এটা একটা নেই, হ্যাঁ। একটা গল্পের মধ্যে হঠাৎ তোমার মানে হ্যাঁ, মানে তোমার মনে হবে কিছু একটা হচ্ছে 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 হতে হতে ওরকম হয়ে হ্যাঁ, গেছে। তো লাস্ট মোমেন্টে ভ্যানিশ হ্যাঁ, করে এসেছিল। তোমাকে বলি, আমার এক মানে আমার এক চেনাশোনা, মানে একজন চেনাশোনা আছে, বান্ধবী বলতে পারো, তার কাছে আমি অনেকদিন আগে একটা মানে একটা শুনেছিলাম কথা, এই যারা বিশ্বাস করে না তাদের কথাই বলছি। এই মেয়েটা হ্যাঁ, তার মধ্যে ছিল যে ওর এইসবে কোনো রকম বিশ্বাস ছিল না। আচ্ছা, নট দ্যাট এখনো প্রচুর বিশ্বাস আছে এরকম নয়, কিন্তু আচ্ছা, খানিকটা চেঞ্জ হয়েছে বলতে পারো। তো উনি বিদেশিনী, আহ, বাইরে থাকেন, মানে বিদেশিনী অবভিয়াসলি বাইরে থাকেন। তো উনি বলেছিলেন যে এই জিনিসটার উনি কোনোদিন কোনো এক্সপ্লেনেশন এখনো পর্যন্ত পাননি। তো উনি একদিনকে কোনো কোনো একটা শনিবার, শুক্রবার বা শনিবার, এরকম একটা ক্লাবে গেছেন বন্ধুদের সাথে, খাওয়া মানে আচ্ছা, হ্যাঁ, এনজয় করার জন্য। তো মূলত, হ্যাঁ, খানিকক্ষণ এনজয় করার পরে ওনার প্রচন্ড পায়ে যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, একটা পায়ে। তো হ্যাঁ, উনি ভেবেছেন যে জুতো পরেছিল, ডান্স করেছে, লেগেছে, সে জুতো খুলে দেখেছেন কি পা কোথাও মানে বাই চান্স হয় না অনেক সময়, ঠোকর টোকর লেগে হ্যাঁ, গেল, হ্যাঁ, বুঝতে পারলাম না এরকম, কিছু হ্যাঁ, একটা ব্যাপার। কিচ্ছু হয়নি। আর যন্ত্রণাটা না যে কন্টিনিউয়াসলি হচ্ছে এরকম না, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, মানে একটা থ্রবিং আচ্ছা, পেন আসছে আর যাচ্ছে। আর তার হুম, সঙ্গে সঙ্গে যখন ওনার পায়ে ব্যথা হচ্ছে, তখন ওনার হুম, মনে হচ্ছে যে আহ, ওনারা যেখানে বসেছিলেন বা যেখানে ওনারা হুম, ছিলেন হুম, ক্লাবের, তার খানিকটা দূরে আর একটা লোক, মানে একটা ছেলে, ওর থেকে হয়তো একটু ছোটই হবে বয়সে, সেই ছেলেটাকে হুম, গিয়ে ওনার বলার ইচ্ছে হচ্ছিল যে আমার পায়ে ব্যথা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ। আর ও বলছে যে আমিও তাই সেই ছেলেটাকে চিনি না, এবং আমি হুম, তার সাথে কেন কথা বলবো, এবং যদি কথা বলি তাকে গিয়ে কেন বলবো আমার পায়ে ব্যথা হচ্ছে। ভয় ব্যথা হচ্ছে, হ্যাঁ, তুমি ব্যাপারটা বুঝতে পারছো যে awkward একটা ব্যাপার। একজন যাকে আমি একদম চিনি না, হ্যাঁ, তাকেই আমি গিয়ে বলবো হ্যালো, আমি এই তুমি কে, যদি আমি তাকে জানতে চাই, তাকে গিয়ে আমি বলবো যে দাদা শুনুন আমার পায়ে খুব ব্যথা হচ্ছে। ভয় ব্যথা হ্যাঁ, একটু অদ্ভুত না? কিন্তু ও বললো যে আমার মানে এমন একটা ভেতরে হলো যে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, বাট আই ফেল দিস আর্জ, যেটা আমাকে গিয়ে না বললে আমার পায়ে ব্যথাটা মানে উত্তর পায়ে ব্যথা বাড়ছে। হ্যাঁ। হচ্ছে। তো দুটো জিনিস হতে পারে, যে আমি বাড়ি চলে যাই, কিন্তু আমি হুম, হাঁটতে পারছি না, তো বাড়ি যাবো কি করে, মানে গাড়ি চালাবো কি করে, রাইট? তো অদ্ভুত, তখন ও হ্যাঁ, বললো যে ঠিক আছে,
যাই আমি মানে শি ডাজন্ট নো ওয়াই শি ডিড ইট বাট শি ডিড ইট। সো ও এই ছেলেটার কাছে গিয়ে ছেলেটাকে বলেছে যে দেখো তোমাকে আমি চিনি না, আমি তোমাকে একটা খুব অদ্ভুত কথা বলবো, তার জন্য তুমি আমাকে প্লিজ জাজ করো না, এবং কেন বলছি আমি জানি না, কিন্তু আমার তোমাকে এটা বলা খুব প্রয়োজন। তো সেও খুব অবাক হয়ে গেছে, কিন্তু ভদ্রমহিলাকে দেখতে ঠিকঠাক ভদ্রস্থ একজন ভদ্রমহিলা। তো বলেছে ঠিক আছে বলো তুমি কি আছে, কি হয়েছে, পয়সা লাগবে, টাকা লাগবে? বলে না 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 না, পয়সা টাকা কোনো ব্যাপার না। বলছে যে তোমাকে আমার বলতে, তোমাকে আমি এটাই বলতে চাই যে আমার না খুব পায়ে ব্যথা করছে। এই কথাটা শোনার পরে না ছেলেটা কাঁদতে শুরু করেছে, মানে রীতিমতন ওর সামনে ভেঙে পড়েছে। ও তখন আরো অবাক হয়ে গেছে, ও তখন ভাবছে যে ভাই হোয়াট হ্যাপেন্ড, কি হলো? তখন ওকে বলছে কি হয়েছে, আমি ভাই তোমাকে মানে সরি সরি, আমি তোমাকে কোনো ডিস্টার্ব করতে চাইনি, মানে বোঝাতে চাই না কি হয়েছে। তখন ও বলছে না না শোনো, আমার বাবা রিসেন্টলি মারা গেছেন, এবং আমার 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 বাবার সাথে আমার একটা প্যাক্ট হয়েছিল যে চলে যাওয়ার পরে যদি কিছু থাকে তাহলে কোনো সাইন, মানে আমি, ও আর ওর বাবা এরকম ধরনের অদ্ভুত অদ্ভুত প্যাক্ট ওরা করতো সারা জীবনে। তো ওরকম বাবার সাথে প্যাক্ট হয়েছিল যে যদি তুমি চলে যাও তাহলে তুমি আমাকে একটা সাইন দেবে যে তুমি আছো, এবং কি সাইন দেবে, যে আমার পায়ে খুব ব্যথা হচ্ছে। বলো, কি অদ্ভুত ব্যাপার। কিন্তু কার পায়ে ব্যথা হচ্ছে সেটা কিন্তু ওরা ডিসাইড করেনি, কিন্তু মেসেজটা ছিল, বাবার মেসেজ ছিল যে পায়ে ব্যথা হচ্ছে। মানে ছেলেটা বলছে যে আমি আমার বাবার সাথে এটা একদম মানে মজা করে, একদম সিরিয়াসলি না নিয়ে, কারণ তখন আমার বাবার খুব শরীর খারাপ, আমার বাবাকে আমি কি করে ঠিক রাখবো সেইটা চিন্তা করে একটা একদিন মজায় মজায় বাবাকে বলেছিলাম যে তুমি যদি তুমি তুমি যখন চলে যাবে তখন যদি আমাকে কিছু তোমাকে সাইন দিতে হয় তাহলে এইরকম, মানে এটা তো একটা অদ্ভুত সাইন না, যে আমার পায়ে ব্যথা হচ্ছে, এটা একটা অদ্ভুত সাইন। কিন্তু ও ভেবেছিল যে এটা সম্ভব নয়, কিন্তু তুমি দেখো ও ওই খবরটা পেলো, কিন্তু এটা বলার পরে আমার বন্ধুর পায়ে ব্যথা চলে গেল, কমে গেল না, চলে গেল, একদম চলে গেল, মানে শি ডিড নট ফিল দ্য পেন এনিমোর। তখন ও বলছে যে আমি, তাই বললাম তাহলে তোমার কি মনে হলো যে সুপার ন্যাচারাল আছে কি নেই? বললো যে আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আমি জানি না। কিন্তু ওর মধ্যে দিয়ে মেসেজটা তো দিলে তুমি, সেটাই ব্যাপার না? তুমি তুমি চিন্তা করো ওদের যে এটা কথা হয়েছিল, ওই ছেলেটাকে ও চিনতো না, মানে তারপরে আর ওই ছেলেটার সাথে ওর কোনো সম্পর্ক কোনোদিনই হয়নি, কিন্তু এটা যে ওদের কথা হয়েছিল, বাবার আর ছেলের এই প্যাক্ট হয়েছিল, সেটাও তো ও জানে না। একটা ক্লাবে, আমি যদি আজকে একটা রেস্টুরেন্ট বা ক্লাবে যাই, কারা কারা যাবে আমি থোড়ি না জানতে পারছি, কে আসছে আমি তো জানি না। সো অদ্ভুত এটা গল্প, এটা একটা ভূতের গল্প কিনা জানি না, কিন্তু এটা একটা অদ্ভুত সুপার ন্যাচারাল। ও বলেছিল যে মেসেজটা দেওয়ার ছিল, সেটা তো মেসেজটা তো দিলে মানে, সেটা তো মানতেই হবে। মানে আমরা মানছি যে মেসেজটা, আমরা মানছি ছেলেটা মানছে মেসেজ দিয়েছে, কিন্তু ও যেহেতু বিশ্বাস করে না এসবে, সেহেতু ও ও কিন্তু ওরও তো ব্যাপার, ও নিজে তো ফিল করেছে পেনটা, প্রচন্ড পেন ছিল, তারপরে বলে দেওয়ার পরেই একদম চলে গেল, ও আর কোনোদিন ফিল না, করবে না। আমি শুধু, আমি সেটা বলিনি, আমি বলেছি যে পেন ইজ ওকে, পেন তো যে কোনো কারণে হতে পারে, চলেও যেতে পারে, কোনো সময় মাসেল পুল হলেও পেন হতে পারে, রাইট? কিন্তু দ্য আর্জ টু গো এন্ড টেল দ্যাট বয় যে আমার পায়ে ব্যথা হচ্ছে ইজ অদ্ভুত। তুমি তোমার সঙ্গে যে মহিলারা বসে আছেন বা তোমার বন্ধুরা, তুমি তাদের কারুকে বলনি আমার পায়ে ব্যথা হচ্ছে, কিন্তু তোমার মনে হলো যে 3টে টেবিল দূরে যে ছেলেটা বসে আছে তাকে গিয়ে আমি বলি যে আমার পায়ে ব্যথা হচ্ছে। এইটা অদ্ভুত, এটা ও বোঝাতে পারেনি, ও বলেছে যে এখানে গিয়ে আমি আটকে গেছি। তো মানে এটা এটা খুব অদ্ভুত হয়। তো তোমার কি মনে হয় যে মানে আমরা যে ধরো আম, আমরা যে এই ধরনের যে কথাবার্তা বলি বা এই ধরনের গল্প বলি বা এরকম ধরনের ডিসকাশন করি, তাতে কি আমরা অনেক রকম মানে কি বলবো, কি বলে ওগুলোকে, মানে আমরা কি মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করছি বা কোন রকম কুসংস্কারের কথা বলছি? আমার তো মনে হয় না। এটা তো কুসংস্কার কোনোভাবেই হতে পারে না, তাই না? তুমি
যদি দিন থাকে তাহলে রাত্রি থাকে। তা এই যে আমার যেমন সবসময় মনে হয় যে মানে এই কিছুদিন আগেই আমার ঘরে বাড়িতে একজনের হলো, তো আমার জাস্ট কথা বলতে বলতে হঠাৎ একদমই মানে শেষ। তো ওই যে উনি শেষ হয়ে গেলেন, কোথায় গেলেন, এটা তো আমার মানে এটা সবারই মনে হওয়া উচিত। আমি জানি না কার কার মনে হয় যে কিছুটা একটা ভেতরে ছিল, নাহলে পুরো বডিটা রইলো, কিছুটা যেটা ছিল সেটা যে চলে গেল। আর এই যে তুমি এখন যে বললে মেসেজ দেওয়ার ব্যাপারটা, এটা তো একদম রিয়েল ইনসিডেন্ট। মানে এই এটা আমি আরেকজনকে শুনেছিলাম, সে হিমালয়ের একটা জায়গাতে, তো ও খুব ট্রেকিং করতে ভীষণ ভালোবাসে, তো বিভিন্ন জায়গায় ও ট্রেকিং করতে যায়। আর মানে পাহাড়ে এগুলো আমরা বেশিরভাগ সময় শুনি যে পাহাড়ে এগুলো থাকে। তো ওখানে ও ট্রেকিং করার পরে কি হয়, সারাদিন ট্রেকিং করার পরে একটা পায়ে যন্ত্রণা বা মাসেল পেন সবারই হয়, এগুলো তো যারা করে তারা, আমরা কিছুটা হাঁটলেও সারাদিন ধরে তাহলেও আমাদের হয়। তো রাত্রেবেলা ও মানে টেন্টের ভেতরে শুয়ে আছে, আহ, হঠাৎ মনে হলো কেউ এসে না ওর পায়ে হাত দিয়ে, যেন মানে ঘুম আসছে না, যন্ত্রণায় ছটফট করছে, পেন কিলার নিয়েছে তাও হচ্ছে না। তো কেউ এসে পায়ে যেন ওর হাত বুলিয়ে দিচ্ছে বা মাসাজ করে দেওয়া, যেটা ও ফট করে চোখ খুলে দেখছে অন্ধকার, টর্চটা টিপে দেখলো কেউ কোথাও নেই। আবার ঠিক যখন ও আবার চোখটা বন্ধ করছে, সেম আগেন, সেম আগেন, এইভাবে মানে 3-4 বার ও ফিল করেছে। এবং টেন্টের ভেতরে আরো যারা ছিল ওরা সব, সবাই তো ওই যেটাকে কি বলে ওই রুকস্যাক, যেটাতে প্যাক করে শোয় ঠান্ডায়, স্লিপিং ব্যাগ। স্লিপিং ব্যাগ, রাইট, স্লিপিং ব্যাগটা পুরো একদম সবাই শুয়েছে। এবার ও ভাবছি কি করবো, আমি কি সবাইকে ডাকবো, সবাইকে বলবো, দিয়ে এই করতে করতে তারপরে আর ও রাত্রে কাউকে কিছু বলেনি। 4-5 বার এরকম হয়েছে এবং আশ্চর্যভাবে তারপর ওর পায়ের পেনটাও কমে গেছে। তো ঘুমিয়ে গেছে। সকালবেলা উঠে যখন জিজ্ঞেস করছে, মানে ঘটনাটা বলছে, তখন আরেকজন বলছে, 4 জন ছিল টেন্টের ভেতরে, বেশ বড় টেন্ট ছিল মোটামুটি, 4 জনে। আরেকজন বলছে, বলে আমার সাথেও এটা হয়েছে, বাকি 2জনের সাথে কিন্তু হয়নি, বলে আমার সাথেও এটা হয়েছে, আমিও রাত্রে বলবো বলে মানে বলিনি যে তোরা ভয় পাবি বা কিছু, কিন্তু আমার সাথেও সেম জিনিসটা হয়েছে। এবং মানে সেটা পুরো যেভাবে মানুষ যে এই করে না, মাসাজ করে যেটা, তো সেইভাবে পুরো মাসাজটা বুঝতে পারছে এবং আশ্চর্যভাবে তারপরে পেনটাও কমেছে। তারপরে ওরা সকালবেলা ওদের সাথে যে গাইড ছিল সেই গাইডকে যখন ঘটনাটা বলেছে, অবভিয়াসলি ওরা যখন ভেতরে করছিল, তারপর গাইডকে বলেছে, গাইড বলল হ্যাঁ এটা হয়, হয় বললো এই পার্টিকুলার জায়গাটাতেই এটা হয়, আমি আর জায়গাটা বলছি না। তো ওই পার্টিকুলার জায়গাটাতে বলছে যে মানে কিছু বছর আগে, মানে গাইড শুনেছে যেটা, কিছু বছর আগে ওখানে ট্রেকিং করতে এসে 5-6 জনের গ্রুপ ছিল, একজন হচ্ছে হয়ে গেছিল, মানে কোনোভাবে মারা গেছিল অক্সিজেন লেভেল কমে যাওয়ার জন্য বা যাই হোক, যেটা মানে অ্যাক্সিডেন্টালি হয়েছিল। আর ওই ছেলেটা খুব ভালো ফিজিওথেরাপি জানতো। তো ও জানি না ওই জন্য বা কিছু, ও যাদের প্রচন্ড পেন হয় রাত্রেবেলা ওই ওই এরিয়াটাতে, যারা রাত্রে নাইট স্টে করে, তো ওদের প্রত্যেকের এই জিনিসটা ওরা ফিল করে। মানে খুব বেশি যারা 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 ধরো ওই রাত্রিবেলা ছটফট করছে, পারছে না, এবং এদের এই 4 জনের মধ্যে এই 2জনেরই কিন্তু পেনটা সবচেয়ে বেশি ছিল, বাকি 2জনের অতটা ছিল না, এই 2জনের ছিল এবং সেটা হয়েছিল। এবার তুমি এটাকে কি বলবে যে এটা অসম্ভব, এটা হতে পারে না, এটা তো একই টেন্টে 4 জন শুয়েছে, 2জনের হয়েছে, ও এই নয় যে ওর একার হয়েছে, ও যে তাহলেও হতো, 2জনের হয়েছে 2জনের হলো না। তো সবকিছু আমরা বলতে পারি না যে কুসংস্কার, কিছু আছে। আর আরেকটা জিনিস তুমি বলো না, যেখানে ধোঁয়া আছে তার মানে কিছুটা হলেও তো আগুন আছে। আর সংস্কার বা যদি আমাদের মানে কি বলবো, যেটা বলছি আমরা, সেটা নিশ্চয়ই কোথাও না কোথাও তো এক্সিস্ট করছে। তুমি যেমন বললে যে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, আমরা সব জায়গাতেই কিন্তু আরবান লিজেন্ডের স্টোরি তুমি অনেকবার বলেছো, তাই না? তো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এটা তো হতে পারে না, না কুসংস্কার, সবাই কুসংস্কারী সেটা তো বলা যাবে না, আছে তো অবশ্যই। তো দুটো কথা এখানে বলিনি, হ্যাঁ সুচরিতাকে বলি যে হ্যাঁ ইউ আর রাইট সুচরিতা, সিনেমাটা কঙ্কাল ছিল না, আই ওয়াজ সরি। সিনেমাটার নাম হচ্ছে কায়াহীনের কাহিনী, যেটা উত্তম আচ্ছা, কুমার আর অপর্ণা সেনের সিনেমা ছিল। তার নাম হচ্ছে কায়াহীনের কাহিনী, কঙ্কাল নয়। কঙ্কালের গল্প আমি মার কাছে শুনেছিলাম, বাট কঙ্কাল সিনেমা আমি দেখিনি, বাট আমি মিশিয়ে ফেলেছিলাম ব্যাপারটা। আর দ্বিতীয়, হ্যাঁ পেছনে যেটা ব্যাকগ্রাউন্ড দেখছো সেটা আমরা
গুগল বাবা বা গুগল মার দয়ায় আমরা ব্যাকগ্রাউন্ডটা একরকম করেছি, তোমাদেরকে একটু এন্টারটেইন করার জন্য আমরা একটু বাড়ি টাড়ি ধরা ধরা সাজিয়েছি, একটু লাইট টাইট জ্বালিয়েছি, ভালো লাগছে কিনা সেটা বলো। হ্যাঁ, তো আমি এখানে একটা কথা বলতে চাই। মানে আমি একটা একটা জিনিস পড়লাম, তোমার সাথে শেয়ার করেছিলাম ইন্দ্রাণী, এবার আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি। যে আমি একটা জায়গায় পড়লাম, মানে এটা আমার দারুণ লেগেছে। এটার জন্য আমাকে একটু খুলতে হবে, কি বলে, একটু যেখানে আমি লিখে রেখেছি সেটা খুলতে হবে। সবাই 1 মিনিটের জন্য আমাকে টাইম দাও। তার কারণ হচ্ছে যে আম, বয়স হয়ে গেছে, জিনিসপত্র মনে থাকে না। হ্যাঁ, আমিও সত্যি হ্যাঁ, এই পেয়েছি পেয়েছি পেয়েছি। এই আমরা ভূতের ভূতের গল্প নিয়ে কথা বলতে গিয়ে এটা আমি একজনের কাছ থেকে পেয়েছি, এবং আমার আমার এখানে একজন দিদি আছেন, তাকে আমি দিদি বলি। ওনার সাথে মানে আমার মানে পুজোতে প্লাস আমার বন্ধু বলতে পারো এখানে। মানে কথা শুরু হলে এতক্ষণ কথা হয় যে আমার বাড়িতে তো কেউ বলার নেই যে কেন কথা বলছো এতক্ষণ, কিন্তু ওনার বাড়িতে আছে। সবাই জিজ্ঞেস করে যে আবার তুমি বিশাল সাথে গল্প করছো, রান্না করবে কখন। যাই হোক, তো দিদির কাছ থেকে আমি এটা পেয়েছি, তো তোমাদের শোনাচ্ছি। এটা শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের গল্প। হ্যাঁ, তো বিবেকানন্দ ভূতে বিশ্বাস করতেন না একটা সময়। তো উনি শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে বলেছেন যে ঠাকুর, ভূতে বিশ্বাস করা কি উচিত? যেরকম উনি ছিলেন, মানে উনি যেরকম একজন দামাল ছেলে ছিলেন, হ্যাঁ, নরেন যেরকম ডান পিটে একজন ছেলে ছিলেন, সে অবভিয়াসলি ভূতে বিশ্বাস করতেন না। তো মানে যখন মানে এটা হচ্ছে ওনার মানে আস্তে আস্তে যখন উনি বিবেকানন্দ হলেন, তার আগে যতক্ষণে বিবেকানন্দ হয়েছেন ততক্ষণে আমার মনে হয় ওনার অনেক কিছু খুলে গেছিল, মানে উনি অনেক ইভলভড হয়ে গেছিলেন। তো ঠাকুরকে গিয়ে বলেছেন যে আহ, ভূতে বিশ্বাস করি না, ভূত ফুত নেই। তো ঠাকুর ওনাকে বলেছেন যে একটা জায়গার কথা তোমাকে বলছি, তুমি ওখানে যাও। হুম, তো সেই জায়গাতে গিয়ে সেই জায়গাতে গেলেন স্বামীজি। যাওয়ার পরে ফেরত এসে ঠাকুরকে বলেছেন যে ওরে বাবা, ওখানে তো একদম ভূতের টোলা। তো কোথায় কোথায় ঠাকুর ওনাকে পাঠিয়েছিলেন? ঠাকুর ওনাকে পাঠিয়েছিলেন গোপাললাল শীলের বাগান বাড়িতে। বলেছেন তুই গিয়ে ওখানে 2 দিন থাক। হ্যাঁ, এবার ওখানেও বাথরুম বাইরে, রাইট, তখনকার দিনে ওরকম। তো উনি যখন ওরকম গেছেন, তখন উনি একজন মানে প্রেত দেখেছেন। মানে যেহেতু উনি অলরেডি এত ইভলভ ছিলেন, ওনার অবভিয়াসলি এনার্জিটাই ওনার এমন ছিল যে উনি উনি প্রেত দেখেছেন। এবং প্রেত একটি মহিলা, একটি মেয়ে, এবং সে চিৎকার করে বলছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মানে এরকম উনি ওখানে অনেক দেখেছেন এরকম। এবং জিজ্ঞেস করেছেন, তারপরে উনি ওখানকার যে কর্মচারী ছিলেন তাদেরকে জিজ্ঞেস করেছেন যে এই সব কেন হচ্ছে, এটা কি? তখন তারা বলেছে যে যে বাবু, এটা তো বাগান বাড়ি, এখানে এরকম অনেক হয়েছে, অনেককে নিয়ে এসছে, তাদেরকে গুম খুন করেছে, মেরেছে। তো তখন স্বামীজি ফেরত এসে ঠাকুরকে বলেছেন যে আচ্ছা, তুমি ঠিক বলেছো, ভূত আছে, কিন্তু ভূতের টোলা। হ্যাঁ, এবার এবার হচ্ছে ওনারা যখন বরানগরে মঠ নেন, মঠ বাড়িটা নেন, তখন ওদের ওখানে গাঙ্গুলি বলে একজন রাঁধুনি ছিলেন। হুম, সেই গাঙ্গুলির ঘটনা। তো বরানগরের মঠের বাড়িতে একদিন গাঙ্গুলি ইলিশ মাছ রান্না করছেন। মানে কি তখনও মানে হচ্ছে, মঠ তখন একদম পুরো তৈরি হয়নি, হচ্ছে। তো বুঝতে পারছো যে রান্নাঘরও তখন মাটির ঘর এন্ড অল দ্যাট। তো গাঙ্গুলি বসে বড় একটা কড়াইতে ইলিশ মাছ ভাজছেন। এবার হঠাৎ পাশে দেখলেন যে একটা ছায়া মূর্তি এসে দাঁড়িয়ে এরকম হাত বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তো তখন রাধুনি গাঙ্গুলি নাকি ও মশাই, ও মশাই, এখানে ভূত আছে বলে পালিয়ে গেছে। বলে যে তোমাদের এখানে, তোমরা কি সাধু সন্ন্যাসী, তোমাদের এখানে এত ভূত আছে, আমি এখানে কাজ করি।
তো দেখো, সাধুদের সঙ্গেও ভূতের দেখা হয়, একদম। রাইট? আর হুম, এনাদের তো আমরা কোনো মানে এনারা তো সেইখানকার সাধু, রাইট? এনারা তো সেরকম ধরনের রিভলভ সাধু, বাট এরকম ঘটনা আমরা আগেও শুনেছি। তো আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আরেকজনের গোপালের মা, ঠাকুর ওনাকে ডাকতেন গোপালের মা বলে। অনেকেই জানে হয়তো ওনাকে, আবার অনেকেই চেনে না। তো উনি বাল্য বিধবা ছিলেন। হ্যাঁ, আর ওনাকে উনি, তো উনি তো খুবই হ্যাঁ, ঠাকুরের খুবই ইয়ে ছিলেন। হ্যাঁ, খুব কাছের ছিলেন, এবং ঠাকুরকে উনি গোপাল রূপে দেখেও ছিলেন। হুম। তো গোপালকে যেহেতু উনি ভালোবাসতেন এবং গোপাল ওনার সঙ্গে খেলা করতো, সেই মানে সেই এরকম একজন মানুষের তিনিও যেখানে থাকতেন সেই বাড়িতে ঠাকুরকে ডেকেছিলেন। তো ঠাকুর গিয়ে সেখানে রাত্রে ছিলেন। তো ঠাকুর ওখানে আহ, 2 জন বা 4 জন বোধহয় ওই আত্মাকে দেখেছিলেন, মানে হ্যাঁ, এটা আমি যারা পড়েছি। ওখানে ছিল। এটা হ্যাঁ, আমি পড়েছি। এবং উনি হ্যাঁ, একজনের মানে শান্তি সস্তানের ব্যবস্থা করে দিয়েছিলেন, মানে হ্যাঁ, ঠাকুরের সাথে দেখা হওয়ার পরে ওনার ওই মানে প্রেত হ্যাঁ, যোনি থেকে মুক্তি হয়ে গেছিল। মুক্ত, হ্যাঁ, মুক্তি হয়ে সেটাই। গেছিল। মানে এবং খুব, গোপালের মা জানতেন যে ওখানে আছে, এবং এবং বলছিলেন যে মানে এখানে গোপালের আমাকে মা যে রয়েছে। ঘরটাতে থাকতেন তারা ওখানেই থাকতেন। তো হ্যাঁ, ঠাকুরকে একদম। যখন গোপালের মার মানে ওনার ঘরে থাকতে দিয়েছিলেন, তখন হ্যাঁ, ঠাকুর বুঝতে পেরেছিলেন যে এই জন্যই থাকতে দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। তো একদম। দেখো, এনাদের সাথে তো কোনো তুলনার কোনো দিঘা হ্যাঁ, কোথাও যায় না। তো এনারা দেখেছেন, কথা বলেছেন তো আই হুম। গেস আমরা যা করছি খুব একটা খারাপ করছি না। যাই হোক, আমরা মোটামুটি 10টার কাছাকাছি এসে গেছি। তো আই আই ওয়ান্ট টু ডু দিস উইথ ইউ। একটা একটা ছোট্ট লাইটনিং রাউন্ড আমরা খেলতে পারি একটু মজা করে, এবং যারা শুনছো তারা এই কোয়েশ্চেন্স গুলোর আনসারও দিতে পারো আমাদেরকে তোমাদের কমেন্টের থ্রু দিয়ে। আমাদেরও শুনতে ভালো লাগবে। তো ইন্দ্রাণী, 5টা আমি এরকম কোয়েশ্চেন ঠিক করেছি। লেটস আনসার, তুমিও বলবে আমিও বলবো, ঠিক আছে? এক একটা হন্টেড জায়গা যেখানে আমি কখনো যেতে চাই না, আমি বলবো বলো বলো। আম, কুলধারা। আমি এক্ষুনি ওটাই বলতে যাচ্ছিলাম না, যে ওই তুমি বলতে পারো, জায়গাটা তুমি আমি বলতে যেতে পারো। চাই। আমি কখনো যেতে চাই না। ওখানে যা শুনেছি আমিও যেতে চাই না যাই না। কোনোদিনও। তবে আমি শুনলাম যে ওখানে নাকি গভর্নমেন্ট থেকে যাওয়া বন্ধ করে দিয়েছে, শুনলাম তাই। উচিত কিন্তু, শুনলাম হ্যাঁ। কারণ কিছু ইনসিডেন্ট হচ্ছিল সেই জন্য বন্ধ করে দিয়েছে। আম, কোনো একটা আওয়াজ এখনো যদি তুমি শোনো তাহলে তোমার গা ছমছম করে ওঠে। মাঝরাত্রে দরজায় নক করা, এটা আমি এক্সপিরিয়েন্স করেছি, সেই জন্য ওটা আমার কাছে এখনো দরজায় knock আমার করা। হচ্ছে কুকুরের ওই কান্না, আচ্ছা, কুকুর বা বিড়ালের কান্না। খুব, হ্যাঁ, ওটা তো ওটা বটে। আমাকে ভীষণ চিল করে ওই আওয়াজটা। আচ্ছা, আহ, কোনো একটা সাইন যেটা তুমি আহ, তুমি তুমি রিসিভ করেছো, মানে কিছু একটা যাতে তোমার মনে হয়েছে যে হ্যাঁ, কিছু একটা আছে আমাদের এই, আমরা যে পৃথিবীটাকে জানি তার বাইরেও কিছু একটা আছে। সেটা ভালো খারাপ মানে ভয়ও হতে পারে, নট ভয়ও হতে পারে। না, আমি আহ, মানে ঠাকুরের কৃপায় যতগুলো রিসিভ করেছি সেই ধরনের সবটাই মানে পজিটিভ। বলো, পজিটিভ। যে কোনো একটা সাইন বলো, যে কোনো একটা বলো যেটা তোমার, একটা আমি হ্যাঁ, যেটা তোমার শেয়ার একটা করতে অসুবিধা নেই। আহ, মানে রাত্রেবেলা শুয়ে অনেক মন্দিরে পৌঁছে গেছি, এটা আমি বলতে পারি। অনেক মানে, এবং মা মা কালীকে দর্শন করেছি স্বপ্নে, এটা অনেকবার হয়েছে। শিবলিঙ্গ দর্শন করেছি, মানে রীতিমতো মন্দির, কিন্তু সেই মন্দিরটা আমি জানি না, বা এখনো কোথায়? পর্যন্ত যাওয়া হয়নি। হ্যাঁ, ওকে। সেটা হয়েছে আপনার সাথে। তো আমার সাথে হয়েছে যেটা, সেটা হচ্ছে যে আমি একটা সিনেমা দেখতে গেছিলাম। একটা তোমার কি বলবো, একটা ফেরি টেল সিনেমা ধরো, মানে একটা সুপার ন্যাচারাল নয়, কিন্তু একটা রূপকথা টাইপের সিনেমা, ঠিক আছে? যেখানে তোমাকে গোটা জিনিসটা বিশ্বাসের উপরে সিনেমাটা, ঠিক আছে? তুমি বিশ্বাস করলে সেই জগৎটা আছে, বিশ্বাস করলে নেই। তো সেখানে বসে আমি যার সাথে দেখছিলাম তিনি বড়ই অবিশ্বাসী ছিলেন। তো খুবই প্রবলেম হচ্ছিল আমার সিনেমাটা তার সাথে বসে দেখতে। তো তাকে আমি বলেছিলাম যে দেখো, এই গোটা জিনিসটা আছে, সেটা প্রমাণ করার জন্য আমি বলছি যে আমি একটা জিনিস চাইছি মনে মনে, এবং এই সিনেমা শেষ হয়ে যখন বেরোবে আমি জিনিসটা পাবো। আচ্ছা,
হ্যাঁ গ্রেট। মানে ওই আর কি, ওই তখন এত রাগ টাগ হচ্ছিল, তখন মাথা দিয়ে উল্টোপাল্টা জিনিস বেরোয়। যখন বেরোয় তখন আমি ওই যিনি ওপরে বসে আছেন তাকে বলে দিই যে প্লিজ প্লিজ সামলে নিও, প্লিজ সামলে নিও, প্লিজ সামলে নিও। তো আমি বলেছিলাম যে আমার খুব একটা ললিপপ খেতে ইচ্ছে করছিল। হ্যাঁ, এটা কলকাতা শহর, 90s এর সময়। সিনেমাটা শেষ হচ্ছে অ্যাবাউট 10:30 পৌনে 11টার সময়। ঠিক আছে, আচ্ছা। আমার তখন ললিপপ খেতে ইচ্ছে হয়েছিল, আমি বললাম আমি পাবো ললিপপ। আচ্ছা। এবার দেখো সিনেমাটা রূপকথা ছিল, অবভিয়াসলি সেই জন্য সেখানে বাচ্চা কাচ্চারাও ছিল, সেই জন্য আমি সমস্ত কিছু দিয়ে তোমাদেরকে গল্পটা বলছি। যখন আমরা সিনেমাটা দেখে বেরোচ্ছি, আর জানো তো তখন এখনকার সিনেমা হলের মতো নয়, তখন ব্যালকনি বলে একটা কিছু ছিল যেখান থেকে নেমে মানে একতলা এবং ব্যালকনি, আমরা ব্যালকনিতে বসছিলাম। এবং সেই সিনেমা হলটার ব্যালকনিতে একটা, অবভিয়াসলি ব্যালকনিতে একটা তোমার কি বলে ওটাকে, রেলিং রেলিং ছিল, রেলিং ছিল। তো আমরা আমরা পেছন দিকে বসেছিলাম, সো আমাদের বেরোনোর আগে অ্যাটলিস্ট 50টা বাচ্চা, মানে বাবা মা বাচ্চা কাচ্চা বেরিয়েছে। হ্যাঁ, ওই রেলিং এর পাশ দিয়ে বেরিয়েছে। আমরা যখন বেরোলাম, আমি প্রথমে গিয়ে দেখলাম রেলিং এর উপরে একটা ললিপপ রাখা আছে। তুমি কি বলবে এটাকে, বলো, হাউ ইজ ইট পসিবল? ললিপপটা এমন ভাবে রাখা আছে যে যে কোনো লোক দেখতে পারে, কিন্তু আমাদের আগে বাচ্চা, মানে ছোট ছোট বাচ্চারা গেছে, যারা ওই রেলিং এ হাত দিয়ে দিয়ে যায় না, ওরকম গেছে। যে কোনো বাচ্চার ললিপপ হতে পারে, এক হতে পারে কোনো বাচ্চা ভুল করে রেখে গেছে, আর এক হতে পারে আমি যা বলেছিলাম তাই হয়েছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো আমি ললিপপটা তুলে অবিশ্বাসীর দিকে দিয়ে বললাম যে এক্সপ্লেন দিস টু মি, এক্সপ্লেন দিস টু মি। মন খোলা রাখো, অনেক কিছু হতে পারে। যদিও আমি প্রাণে ধরে সেই ললিপপটা খেতে পারিনি, কারণ আমার মাথার পেছনে কখনো এটাও কাজ করছিল, কারণ দেখো পুরোপুরি বিশ্বাসিত হয়ে যেতে পারিনি, এখনো একটু একটু ডাউট থাকে। আমার মনে হয়েছিল যে বাই চান্স যদি কোনো বাচ্চা ভুলে গিয়ে থাকে, আমি সেই ললিপপটা কি করে খাবো। তো আমি বাইরে বেরিয়ে এসে যে প্রথম বাচ্চার সাথে আমার দেখা হয়েছিল, আমি তাকে ললিপপটা দিয়ে দিয়েছিলাম। আমার ললিপপটা মানে আমার খাওয়ার জন্য ছিল না, আমার জাস্ট ওই পয়েন্ট প্রুফ করার জন্য বলার কথা ছিল। হ্যাঁ, এবং ওই সঙ্গে ইনস্ট্যান্ট যেটা মাথায় এসেছে সেটাই মানে এরকম উদ্ভট একটা চিন্তা মাথায় এসেছে যে আমার একটা ললিপপ আমি খাবো। সো যাই হোক, দিস ইজ গুড। আচ্ছা, কোন মুভি বা সিরিজ তোমার মনে হয়েছে যে এই যে আমরা যে সুপারন্যাচুরালের কথা বলি বা যেরকম ডিসকাস করি, সেটাকে খুব ভুলভাবে দেখিয়েছে বা দেখানো উচিত হয়নি? এটা আমার ইংলিশ মুভিগুলোর ক্ষেত্রে মনে হয় ওরা অনেক বেশি, মানে আমি খুব বেশি দেখিনি, একটা দুটো দেখেছি, কিন্তু এত বেশি ভয় পাইয়ে দেয় না। যারা ভয় পায় না তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু অনেক বেশি করে দেখায়, যেটা সাধারণত হয় না। এটা আমার মনে হয় সাধারণত হয় না, বা কারোর সাথেই হয় না, সম্ভবই নয়, এতটা হওয়া সম্ভব না। মানে যেভাবে যেমন কনজুরিং এরকম একটা কিছু, কনজুরিং বা কিছু। এবং সবচেয়ে আশ্চর্য, আমি কোনোদিন ওই মুভিগুলো পুরোটা দেখে উঠতেই পারিনি, সিরিজ তো ছেড়েই দাও। আমি ওই একটুখানি দেখে তারপরে ছোট ভাইয়ের সাথে একবার একটা দেখেছিলাম, সেটাও আমার মনে হয়েছিল অনেক বেশি ভয়, বাচ্চারা এবং স্কুলের মধ্যে সেই ঘটনাগুলো ছিল। তো এবং ওরা খুব মজা করে এই জিনিসগুলো তৈরি করে, মানে যারা, যদি কেউ সিনেমাটা তৈরির পেছনে থাকে না, তারা ওটা নিয়ে খুব, মানে কি বলে, এনজয় করে জিনিসটা। কিন্তু এরকমও শুনেছি যে ওই শুটিং এর সেটে অনেক সময় অনেক ধরনের রিয়েল ইনসিডেন্টও ঘটে যায়। তো আমি না বলবো না যে মানে ইংলিশ সিনেমা করে না, কিন্তু কনজুরিং সিরিজটা, মানে অ্যাটলিস্ট কনজুরিং প্রথমটা, বাদ বাকিগুলো আই ডোন্ট নো, ইজ বেসড অন আ রিয়েল স্টোরি। আচ্ছা, মানে কারুর সাথে হয়েছিল, একটা ফ্যামিলির সাথে হয়েছিল। এটা 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 মানে এটা হচ্ছে এস্টাবলিশড একটা গল্পকে ওরা সিনেমা বানিয়েছিল। কিছু জিনিস অবভিয়াসলি ক্রিয়েটিভ লাইসেন্স লোকে নিয়ে থাকে, কিন্তু কনজুরিং এর প্রথম গল্পটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলির সাথে হয়েছে, মানে এটা ডকুমেন্টেড। ঠিক আছে,
তবে আমার পার্সোনালি মনে হয় কয়েকটা জিনিস, একটা হচ্ছে যে এই যে আমাদের হিন্দি সিনেমাতে র্যামসে ব্রাদার্স বলে যারা হিন্দি সিনেমা ভয়ের গল্প বানাতো, তাদের গল্পগুলো মানে কিরকম একটা যেন অদ্ভুত ছিল, অদ্ভুত লাগতো আমার। যাই হোক, সেটার একটু মজার, মানে মজার না, কিরকম একটা মানে ইটস ইটস আই ডোন্ট নো, মানে ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। আর রিসেন্টলি একটা সিনেমা বা সিরিজ না সিনেমা এসেছিল, আমি ভুলে গেছি, বুলবুল বলে একটা সিরিজ বা সিনেমা এসেছিল, ওটার সঙ্গে আমার খুব একটা মানে আমার মনে হয়েছিল যে পোর্ট্রেলটা, যেটা পোর্ট্রেল দেখানো হয়েছিল ওখানে, যে গল্পটা বলা হয়েছিল এবং যেভাবে দেখানো হয়েছিল, সেটা করা উচিত হয়নি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। অনেকের পছন্দ হয়েছে বুলবুল, সেই জন্য আই এম নট গোইং টু সে এনিথিং অ্যাবাউট ইট, বাট আমার পার্সোনালি এইটা এই দুটো মনে হয়েছে যে রামসে ব্রাদার ঠিক সিনেমা মানে ভয়টা একটু মানে অদ্ভুত একটা ভয়, রং চং করা ভয়। হ্যাঁ, ভীষণ ভীষণ রং চং করা একটা ভয়, বাট ভয় পাওয়ার মতন কিছু কিছু সিনেমা ছিল। আর বুলবুলটা আমার, I have a personal problem with Bulbul in terms of storytelling, in terms of the storytelling, nothing else. এটা তোমার বুলবুল, আমি বুলবুলটা দেখিনি। আমার একটা সিনেমা কি ইহা মত আনা, কি একটা নাম ছিল, তারপরে মত আনা। আচ্ছা, তো কেউ কারো মনে পড়ছে তো কমেন্ট করতে পারে। আমার এক্সাক্ট ওয়ার্ড মানে পুরো ওয়ার্ডটা মনে নেই। মত আনা। তো সেই সিনেমাটা তো আমার ওইটাই মনে হচ্ছিল যে অনেক বেশি বেশি করেই দেখিয়েছে, মানে এটা মানে একটু বাড়াবাড়ি, একটু কয়েকটা জিনিস একটু অন্যরকম হতে পারতো। হ্যাঁ। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, আগার মানে তুমি যদি কোনো স্পিরিটকে কখনো কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, সেটা কি হবে? এটা ভীষণ অদ্ভুত। প্রথম কথা, তুমি কোনো, আমি সবসময় বলি তোমরা তোমাদের জায়গায় ভালো থাকো, আমরা আমাদের জায়গায় ভালো থাকি, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করলে আমি বলবো যারা থাকে এখানে তাদেরকে একটাই কথা আমার জিজ্ঞেস করার, কেন এই মায়াটা কাটিয়ে এগিয়ে যেতে পারছো না? এগিয়ে যাও তোমার ভালোর দিকে, কেন পারছো না সেটা আমি জিজ্ঞেস করবো, যে কেন তুমি এগোচ্ছ না, কেন এখানে আটকে রয়েছো, সেটা আমি জিজ্ঞেস করবো। আমি জিজ্ঞেস করব যে হাউ ক্যান আই হেল্প ইন, মানে কিভাবে সাহায্য করলে ওনার বা ওনার যদি মানে উনি যদি এখান থেকে বেরিয়ে যেতে পারেন, মানে আমরা যেটা মনে করি যে আহ, একটা একটা দুটো তিনটে মানে আমাদের যেরকম আছে ফেজ, সেই ফেজে যে কোনো মানে তোমার মতনই কিন্তু যে কোনো কারণে উনি যদি আটকে গিয়ে থাকেন, সেখানে আমরা কোনো সাহায্য করতে পারি কিনা। এটা দারুণ বলেছে। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার। 10টা বেজে গেছে, 10টার উপরে চলে গেছে, লোকজনকে বেশিক্ষণ বসিয়ে রাখা যায় না। কথা হচ্ছে যে যারা শুনলে, যারা আজকে এসেছো, আশা করি তোমরা এনজয় করেছো আমাদের ডিসকাশন। যে কোয়েশ্চেন্স গুলো করলাম, সেই কোয়েশ্চেন্স গুলোর উত্তর তোমরা যদি দিতে চাও প্লিজ দাও। যারা পডকাস্টে যদি আমাদের সাথে এরকম এসে একটু গল্প করতে চাও, প্লিজ মোস্ট ওয়েলকাম। নয়তো আমি আর ইন্দ্রাণী এসে গল্প করব, আমি আর গীতা দি, আমি আর উর্মিদি করব, আমি বা আমাকে বাদ দিয়ে ওরা দুজনও করতে পারে, এরকম নয় যে আমি কমন ফ্যাক্টর এটাতে, বাট করতে আমরা এরকম চাই। আর আরেকটা জিনিস যেটা আমি তোমাদের সকলকে বলছি এবং এটা আমরা শুরুও করব, সেটা হচ্ছে যে কোনো ভৌতিক সিরিজ বা ফিল্ম বা সুপারন্যাচুরাল সিরিজ বা ফিল্ম যেটা তোমরা দেখছো, তার একটা রিভিউ যদি তোমরা ভিডিও করে আমাদেরকে পাঠাতে পারো, আমরা সেটাও একটা সিরিজ শুরু করার চেষ্টা করছি। আমরা তো করবোই, তোমরাও করো। কোনো গল্প যেটা তোমরা দেখছো বা বই যেটা পড়ছো, যেটা তোমাদের ভালো লেগেছে, যেটা অন্য লোকে পড়তে পারে, মানে দিস ইজ লাইক শেয়ারিং ইনফরমেশন। লাইক আমি একটা কিছু দেখলাম যেটা আমার দারুণ লাগলো, আমার মনে হলো যে বলি না এটা তোমাদের দেখা উচিত, বা দেখে হয়তো তোমাদের বললাম যে না এতটা ভালো না, তোমরা দেখো না। মানে ছোট ছোট রিভিউ করব, এরকম না যে আমরা সাংঘাতিক ফিল্ম রিভিউয়ার্স, বাট ওরকম ছোট ছোট রিভিউ করার চেষ্টা করব। তো ইন্দ্রাণী, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, ভালো আড্ডা হলো। ভালো লাগলো। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা জিনিস, এই দুজনে ডিসকাস করলে অনেক কিছু বেরোয়। মানে বের হয়, তো সেটা আমিও সবাইকে বলবো যে তোমরা যারা করতে চাও তোমরা কিন্তু আসতে পারো। আর এই সিরিজ যেগুলো এখন তো অনেক কিছু হয়, তো যেমন আমি সবকিছু দেখি না বা অতটা ইন্টারেস্ট থাকে না, কিন্তু কেউ যখন বলে যে এটা দেখো কিন্তু এটা খুব ভালো লাগবে, তো তাতে ইন্টারেস্টটা বাড়ে, তাই না? হ্যাঁ, কেউ একজন দেখেছে, দেখে তোমায় বলছে যে এটা ভালো, তোমার
যা হয় যেরকম হয় আমাদের শুধু শুধু সিনেমা টিনেমা না, বইপত্র পড়া বা কোথাও যাওয়া, আমরা লোকজনকে জিজ্ঞেস করি যেটা কেমন জায়গা, হ্যাঁ, যাবো কিনা, ইত্যাদি ইত্যাদি। তো আই থিঙ্ক আর নেক্সট সেশন যেটা আমরা করব, সেই সেশনটাতে আমরা আরেকটু ডিপে গিয়ে কথা বলতে পারি ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স, হতে পারে ইন টার্মস অফ জায়গা, হতে পারে ইন টার্মস অফ অবজেক্টস, হতে পারে। তাই নিয়ে আমরা ডিসকাস করতে পারি যে অনেক রকম অবজেক্টস থাকে যার সাথে একদম, সুপার হ্যাঁ, ন্যাচারাল জড়িয়ে আছে। সো ইন ডেপথ আমরা সেই নিয়ে গল্প করতে পারি। দিক বিশেষ তোমরা তোমরা ভালো থাকবে। জানিও যে তোমরা নেক্সট পডকাস্টে কি শুনতে চাও, বা উই উইল ডিসাইড হোয়াট টু ডু। বাট একদম, সবাই ভালো থেকো। কালকে অমৃতা আসবে গল্প শোনাতে, অমৃতার গল্প শুনো। আর বাদ বাকি যারা লাইভ করে তাদের সবাইকে আমি বলে দিচ্ছি যে প্লিজ এসো লাইভ করতে অথবা পডকাস্ট করতে, তোমাদের যেরকম ফরম্যাট পছন্দ তাতে তোমরা এসো। জানিও আমাদেরকে, সঙ্গে থেকো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা ছিলে, যারা কমেন্ট করেছো। ইন্দ্রাণী আর আমি আজকে কালকের মধ্যে কমেন্ট দেখে তোমাদের উত্তর দিয়ে দেব, কারণ কথা বলতে বলতে কমেন্ট দেখাটা একটু প্রবলেম, সেটা আমি বুঝলাম এই ফরম্যাটের। কিন্তু আমরা পরে মানে আজকে কালকের মধ্যে আমরা উত্তর দিয়ে দেব। হ্যাঁ, যারা ইউটিউবে দেখবে বন্ধুরা, তারাও আমাদেরকে প্লিজ একটু কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ইউটিউবে আমাদের সাবস্ক্রাইবার বলতে নেই, ফিঙ্গার্স ক্রসড ভালোই বাড়ছে। আম, আশা করছি যে গ্রো, মানে ভালো গ্রোথ হবে। ফেসবুকেও যদি সবাই জয়েন করতে শুরু করে দুর্দান্ত হবে। তো এই বলে আজকে এখানেই শেষ করছি। গুড ইভিনিং, নমস্কার, বাই বাই। ভালো থেকো, বাই বাই, সবাই ভালো থেকো, বাই। বাই।